আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের এই নতুন সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো পড়বা, বাংলা এমসিকিউ একটা লেকচারে তোমাকে মোস্ট কমন কয়েকটা এমসিকিউ দিব এবং একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই তোমাকে একদম সলভ করাই দিব। তুমি দেখো, এই যে বাংলা গদ্যের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপরিচিত, এটা থেকে আসবেই আসবেই। এরপরে তোমাকে যেটা পড়তে হবে মাসি পিসি রেইনকোট, ঠিক আছে। সো এরপরে হচ্ছে বিলাসী, এগুলা থেকে এমসিকিউ আসবেই। সো মোস্ট কমন কিছু এমসিকিউ আমি তোমাকে একটা লেকচারের মাধ্যমে সবকিছু কভার করে দিব। এখন আমরা যদি কবিতা অংশে আসি, তো সোনার তরী এটা থেকে আসবেই আসবেই। প্রতিদান তাহারই পরিমনে, এরপর হচ্ছে 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। সো এখান থেকে মোস্ট কমন এমসিকিউ যেগুলা, কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে সুপার টেকনিকে, এগুলো একটা লেকচারে আমি তোমাকে দিচ্ছি। জাস্ট এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তুমি দেখো, এই বাঙ্গালার নব্য নব্য শব্দের অর্থ হচ্ছে নতুন, ঠিক আছে। তো লেখক দিগের প্রতি নিবেদন, এটা লিখছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হচ্ছে কিন্তু বাংলা উপন্যাসের জনক এবং তিনি সর্বপ্রথম সার্থক যে উপন্যাস সেটা রচনা করছে। সো এমন কিছু তথ্য তোমাকে বলবো যেগুলো একটু মনে রাখতে হবে। সো যাই হোক, এই অধ্যায় থেকে তোমাকে জাস্ট কয়েকটা এমসিকিউ দিচ্ছি, যেগুলো তুমি শেষ মুহূর্তে যদি দেখো তাহলে এখান থেকে শতভাগ তুমি কমন পেতে পারো। তুমি দেখো এবার 1 নং যে এমসিকিউটা, লেখকদের লেখকদের মানে লেখকরা বুঝাইছে, হ্যাঁ, লোকরঞ্জন প্রবৃদ্ধি প্রবল হয়ে ওঠে, এটার কারণটা কি মূলত, কি কারণে হয়ে ওঠে এটা? এটা হচ্ছে অর্থ লাভের আশায় লিখলে, অর্থাৎ তুমি যদি মানে টাকার জন্য লেখালেখি করো তখন কি হচ্ছে যে অর্থের জন্য যদি কেউ লেখালেখি করে তাহলে এটা লোকরঞ্জন প্রকৃতি হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, এরপরে তুমি দেখো বঙ্কিম অর্থাৎ লেখকে যে বলছে লেখা বিলম্বে চাপাতে, বিলম্ব শব্দের অর্থ হচ্ছে দেরিতে। কেন বলছেন এটা? বলছে একমাত্র যে লেখার ভুল ত্রুটি সংশোধন করতে। অর্থাৎ তুমি যদি একটা লেখা লিখো এবং এরপরে কিছুদিন পর যদি চাপাও, এটাকে একটু অ্যানালাইজ করো লেখাটাকে, তখন কি হবে, ভুল ত্রুটি তুমি সংশোধন করতে পারবা। তোমাকে প্রত্যেকটা এমসিকিউ এমন ভাবে বুঝিয়ে দিব তুমি আরো হাজারটা এমসিকিউ যেতে পারো। কথা বুঝতে পারছো? সো দেখো, আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাকে এগুলো দেখাচ্ছি আমার শীট থেকে, যেগুলো মোস্ট কমন তোমার এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? তিনি মূলত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? ম্যাজিস্ট্রেট। জন্মগ্রহণ করছে কোথায়? 24 পরগনায়। এটা কি হিসাবে খ্যাতি ছিলেন? তিনি হচ্ছেন যোগ্য একজন বিচারক। এই বঙ্কিমের গ্রন্থরেখা কয়টা? 34টা। কয়টা ছিল? 34টা। সো দেখো, এই যে নীলকরদের যে অত্যাচার দমন করেছিলেন এই হচ্ছে খুলনায়, খুলনায়, ঠিক আছে। তো এই যে দেখো কি বলছে, কর্মজীবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরি সূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে, তারপর এই নীলকরদের অত্যাচার একদম দমন করেছিল, এটা হচ্ছে খুলনায়। এটা একটু জানা দরকার। আমি বিশেষ করে বলি না যে তুমি হচ্ছে কবি পরিচিতি থেকে পড়ো, বাট কিছু কবি পরিচিতি তোমাকে পড়তে হবে, যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, বঙ্কিম, মাইকেল মধুসূদন দত্ত, এরা সম্পর্কে পড়তে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক, হ্যাঁ, প্রকাশিত পত্রিকার নামটা কি? এটা হচ্ছে বঙ্গদর্শন। এবং এই বঙ্গদর্শনটি কবে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1872 সালে। এটা একদম মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো, এটা ফাইনালের জন্য আসতে পারে, আসতে পারে, বারবার বলতেছে, ঠিক আছে। তো কত খ্রিস্টাব্দে এই যে তোমার একটা সংবাদপত্র আছে, মূলত এটা যেটা হচ্ছে সংবাদ, হইতো সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত কবিতা, এটা হচ্ছে কি 1852 সালে। তো এইটা হচ্ছে 1865 সালে তার প্রথম যে উপন্যাসটি প্রকাশিত হয় বা রচিত হয়, এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। এটা ভালো করে পড়বা, সালটাও আমি বলে দিলাম, ঠিক আছে। তো রাজ সিংহ উপন্যাসের লেখককে বঙ্কিম। তো তার হচ্ছে 14টা উপন্যাস আছে। কয়টা? 14টা উপন্যাস আছে। তো আমি একটা টেকনিকে মূলত এটা বিশেষ করে এটা অ্যাডমিশনে পড়া। তো আনন্দময়ী রাজ সিংহ সীতারাম, আনন্দময়ী রাজ সিংহ সীতারাম, এই টেকনিকটা মনে রাখতে পারো। আচ্ছা। সো এরপরে দেখো তার পদবী কি ছিল? তার পদবী ছিল হচ্ছে সাহিত্য সম্রাট। তিনি ছিলেন মূলত কি সাহিত্য সম্রাট। মৃত্যুবরণ করছে কবে? এটাও একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। একটু মুখস্থ করতে পারবে এটা। তো বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনার শুরুতেই লেখক কিসের জন্য লিখতে নিষেধ করছেন? যশ, যশ কীর্তির জন্য। মানে তুমি হচ্ছে এরকম ভাবে লেখালেখি করবে যে আমাকে সবাই চিনবে, আমি কবি হয়ে যাবো, এরকম এর জন্য লিখার জন্য বারণ করেছে। যশের জন্য লিখলে কি হবে? এটা লিখা ভালো হবে না। তোমার লেখার প্রতি নিজের একটা ভালো লাগা লাগাইতে হবে, তবেই তোমার লেখাটা বিখ্যাত হবে, ঠিক আছে। কোন ক্ষেত্রে লেখক যশের অধিকারী হবেন? এটা হচ্ছে ভালো, মানে লেখা ভালো হলে। হুম। তো লেখকদের মতে, মানে লেখকের মতে আর কি, লেখা ভালো হলে কোনটি নিশ্চিত? এটা হচ্ছে খ্যাতি আপনি 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 আসবে, আপনি আসবে, ঠিক আছে। আপনি মানে কি? এমনিতেই আসবে। সবাই বুঝতে পারছো? তো দেখো, তো রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কিসের জন্য লিখতে বারণ করেন? এটা হচ্ছে টাকার জন্য। কারণ টাকার জন্য কেউ যদি লেখে, টাকার প্রতি মানে লক্ষ্য চলে যাবে।
এবং লেখাটা ভালো হবে না এগন্ধ, ঠিক আছে? তো প্রবন্ধ অনুসারে কোথায় অনেকে টাকার জন্য, এটা হচ্ছে ইউরোপে লেখে, অনেকে টাকার জন্য লেখালেখি করে কি এবং ইউজ পরিমাণ ভালো পরিমাণ টাকাও ইনকাম করতে পারে, ঠিক আছে? মানে ইউরোপের লোকেরা আর কি, ঠিক আছে? সো আমাদের এখনো সেই দিন হয়নি বা আসে নাই। তো সেই দিন বলতে কোন দিনটা বুঝাইতে, এটা হচ্ছে যে টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন। কি বলছে একটু বুঝো, যে টাকা দিলেই যে ভালো লেখা লিখবে, আমাদের এখনো সেই দিনটা আসে নাই। কথা বুঝতে পারছো তো? যে অর্থের উদ্দেশ্যে বা টাকার উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃদ্ধি প্রবল, দেখছো এই যে প্রথমেই আমি যেটা বলছিলাম এটা, প্রবৃদ্ধি প্রবল, এটা হচ্ছে কি লোকরঞ্জন প্রবৃত্তি হয়ে যাবে একদম। আচ্ছা, সো আমি তোমাকে বারবার একটা কথা বলবো, তে এখানে ইম্পর্টেন্ট যে টপিক গুলো, এটা হচ্ছে যে টাকার কারণে লিখলে লেখা ভালো হবে না। হুম, আর তুমি যদি যশের জন্য লিখো তাহলেও লেখা ভালো হবে না। সো এই বিষয়টি বারবার লেখকে বলছে। হুম আবার আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে, কোথায় টাকার জন্য লোকেরা ভালো করে লেখে, এটা হচ্ছে ইউরোপে। তাহলে এই তিনটা টপিক একটু মাথায় রাখবা। সো এরপরে দেখো বঙ্কিমের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটা, এটা হচ্ছে যে মানব কল্যাণ। এটা কি মানব কল্যাণ। সো এরপরে দেখো বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে কোনটি সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে, এটা হচ্ছে কি সৌন্দর্য সৃষ্টি। সৌন্দর্য সৃষ্টি থাকতে হবে। কথা বুঝতে পারছো? এগুলো ইম্পর্টেন্ট না বেশি? আমি বলছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো দিব, যেহেতু ভিডিওটা অনেকই লং হবে। আচ্ছা, তো বলছে বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন রচনায় কোন ব্যবসায়ীদের নিচে বা নিচু শ্রেণীর বলা হয়েছে, এটা হচ্ছে যাত্রা ব্যবসায়ীরা। হুম একদম নিচ বা নিচু, ঠিক আছে, বা তুচ্ছ বুঝাইছে তাদের। সবাই ক্লিয়ার? সো এরপরে দেখো আমরা হচ্ছে নিচে চলে যাব। তো দেখো বঙ্কিমের মতে, অর্থাৎ লেখকের মতে, কোন প্রবন্ধ কখনো হিতকর, মানে হিত করে, যে হিতকর বলা হয় তাকে হিতকর হতে পারে না, এটা হচ্ছে কি যা মানুষের অনিষ্ট সাধন করে। অনিষ্ট মানে কি খারাপ সাধন করে, যা মানুষের খারাপ হয়ে যায় মানুষের জন্য, ঠিক আছে? সুতরাং তাহার একেবারেই পরিহার্য কোনটি? পরিহার্য বলতে কোনটা বুঝাইছে, যে মানব কল্যাণ ব্যতীত ভিন্ন উদ্দেশ্যে সাহিত্য রচনা, এটা একদম পরিহার্য, তোমাকে করতেই হবে, ঠিক আছে? তো সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিম কি বলা হয়েছে, বঙ্কিমচন্দ্র কি বলছে, কবি কি বলছে, লেখক কি বলছে? মহাপাপ। এটা কি একদম মহাপাপ। তো লেখাকে কিছুদিন বা কিছুকাল ফেলে রাখলে কি লাভ হয়? হ্যাঁ, এটাতে একটা লাভ হয়, যে ভুল ত্রুটি এক নজরে বাসে বা সংশোধনও করা যায় পরবর্তীতে, ঠিক আছে? তো কি বলছে দেখো, রচনার উৎকর্ষ, উৎকর্ষ মানে সবচেয়ে ভালো ভালো কাজ, উৎকর্ষ সাধনের জন্য এই লেখকের পরামর্শ কি, যে লেখার পর ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় নেওয়া মূলত, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের তো বিষয়টা হচ্ছে এরকমই, যে একটা পড়া যখন আমরা পড়ি তখন এটাকে একটু রিভিশন দেওয়া দরকার, যে একদম ঠিক পড়তেছে কিনা। এরপরে যদি তুমি কেউ যদি চন্দ্র লেখো, কবিতা লেখো, তখন এটা সরাসরি না চাপায় একটু অ্যানালাইজ করে দেখাটাই ভালো, ঠিক আছে? তো লেখকের মতে কাব্য, নাটক, উপন্যাস কত বছর ফেলে রেখে সংশোধন করতে বলেছেন, এটা হচ্ছে 1 থেকে 2। যদিও তুমি 1 থেকে 2 বছর না লিখো, মানে যদি 1 থেকে 2 বছর নাও, তাহলে কমপক্ষে 6 মাস নাও। কথা বুঝতে পারছো? তবে তোমাকে নিতে হবে, এটাই ফাইনাল। সবাই বুঝতে পারছো নি? এরপরে দেখো রচনার উৎকর্ষ, এই যে উৎকর্ষ মানে কি ভালো কাজ, উৎকৃষ্ট মানে কি ভালো কাজ। আচ্ছা, উৎকর্ষ সাধনে সময় নেওয়া হয়ে ওঠে না কাদের, এটা হচ্ছে যারা সাময়িক সাহিত্যের আগ্রহী। এই যে এবার তোমাকে একটু বুঝতে হবে, সাময়িক সাহিত্য মানে কি অল্প জনের জন্য, মানে অল্প সময়ের মধ্যে আসে, তারপর লিখে চলে যায়, তাদের জন্য বলতো, এটা বুঝছো? সো এরপরে দেখো লেখকের মতে, অর্থাৎ এই কবির মতে, কোনটি লেখকের পক্ষে অবনতি, অবনতির মানে কি, মানে ব্যর্থ আর কি, উন্নতি নয় অবনতি। এটা হচ্ছে কি সাময়িক সাহিত্য রচনার চেষ্টা, সাময়িকভাবে রচনা সাহিত্য যদি কেউ রচনার চেষ্টা করে তাহলে এটাকে একটা অবনতি, লেখকের একটা অবনতি করবে। হ্যাঁ, অবশ্যই। মানে যারা লেখালেখি করে তাহলে কি তারা অল্প সময়ের জন্য আসে মার্কেটে? না, বিশাল সময়ের জন্য আসে, তার মানে তাদের জন্য এটা অবনতি। সো দেখো একটা সুন্দর উক্তি বলছে, যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। তার মানে এখানে এই বিষয়ে অধিকার দেখানোর কোনো দরকার নেই। এই বিষয়টি কোন সাহিত্যের, এই বিষয়টা কোন সাহিত্যে রক্ষিত হয় বা রহিত হয়, এটা হচ্ছে কি জানো, যে সাময়িক সাহিত্য। তুমি হচ্ছে মার্কেটে আসছো মাত্র 1 থেকে 2 দিনের জন্য, তাহলে কেন তুমি 1 থেকে 2 দিনের জন্য আসবে? মানুষ একটা লেখকের বই লেখে কি 1 থেকে 2 দিনের জন্য? সারা জীবনের জন্য। তাহলে তুমি 1 থেকে 2 দিনের বা সাময়িক সময়ের জন্য আসো না, ঠিক আছে? এইটাই বলছে। তো রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিম অর্থাৎ লেখক বিরত থাকতে বলছেন, এটা হচ্ছে বিদ্যা থেকে। কোনটা থেকে? বিদ্যা থেকে। সো দেখো বিদ্যা প্রকাশের চেষ্টা করিবে না, এই যে বলছেন যে আমি এত পারি, আমি অনেক পারি, আমি অনেক পারি,
কারণ বিদ্য কি বলছে, স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। সুন্দর একটা কথা, ঠিক আছে? যে আমি এত ভালো পড়াই, আমি এত ভালো করে, আসো আসো, এরকম না। ভালো লাগলে আসবে, এরকম, ঠিক আছে? তো লেখক নিজেই বলছে যে তুমি বিদ্যা প্রকাশ করিও না, যে বলিও না যে আমি এরকম পারি। তো রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কি হয়ে ওঠে, এটা হচ্ছে একটা বিরক্তকর। ঠিক আছে, বারবার যদি বলো যে আমি এরকম পড়াই, আমি এরকম পড়াই, হ্যাঁ, তুমি যদি স্টুডেন্ট লাইফে টিউশনই করো, তুমি বলিও না যে আমি অনেক ভালো পড়াই, অনেক ভালো পড়াই, তাহলে এটা কি, যারা পড়বে তারা বিরক্ত বোধ করবে, এই বারবার একই কথা কেন বলো, ঠিক আছে? তো একটু ভালো করে বুঝতে হবে। তো রচনার পারিপাট্যের, পারিপাট্যের বলছে, হ্যাঁ, পারিপাট্যের বিশেষ হানিজনক কোনটা, এটা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা। এটা খুবই একটা খারাপ কাজ। সো এখনকার প্রবন্ধে তার লেখক কোনটি বড় বেশি দেখতে পান, এটা হচ্ছে বিদেশি ভাষায় উদ্ধৃত, তার মানে বিদেশি ভাষায় প্রকাশিত সবচেয়ে বেশি দেখতে পাই। সো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি যে এমসিকিউ গুলো দিয়েছি, জাস্ট এগুলো যদি পড়তে পারো, ইটস এনাফ। আর আমি বলছি, যারা এখন আমাদের শীটটা সংগ্রহ করো না, এই শীটে জাস্ট আমার যেগুলো এমসিকিউ দেওয়া আছে, এই কয়েকটা এমসিকিউ যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমার জন্য ইটস এনাফ। এই যে দেখো, আমি সর্বশেষ একটা এমসিকিউ দিব, যশ শব্দের অর্থ কি, এটা হচ্ছে সুনাম বা খ্যাতি। ঠিক আছে, যশ মানে হচ্ছে খ্যাতি, ক্লিয়ার? আচ্ছা, এখন এই অধ্যায় থেকে তোমাকে আমি কিছু সিকিউ দিচ্ছি, জাস্ট এগুলো একটু দেখে নিতে পারো, যেহেতু এই অধ্যায়টা তোমাদের জন্য নতুন। তো তোমরা হচ্ছে যারা শীট সংগ্রহ করো নাই, তারা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে সুন্দর করে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো বঙ্কিমের অর্থাৎ লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? দেখো, এটা একটা সৃজনশীল, তো উত্তর সহ আমি দিয়েছি। মূলত এটা কি, যে সত্য ও ধর্ম। উদ্দেশ্য হলো সত্য আর কি ধর্ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে যে অন্য উদ্দেশ্যে লিখনি দারণ মহাপাপ বলতে লেখক কি বুঝাইছে, এই যে সুন্দর করে এটা আমি এখানে দিয়ে রাখছি। তো বিশেষ করে তোমাদের উত্তর সহ একটু দেখে নিতে পারো। প্রথম হচ্ছে এটা স্ক্রিনশট দিবা, তারপর এটা মানে প্রথম আমার এই লেকচার শিটে প্রথম যে 10টা আছে বা 5টা আছে, 10টা তুমি পড়লেই হচ্ছে। তো এই যে বলছে তোমার এই রচনার লেখক কে, এটা তো একদম মুখস্থ করাই দিছি। সত্য ও ধর্ম এই সাহিত্যের উদ্দেশ্য, এটা বুঝিয়ে লিখো, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এইটা একটু দেখতে পারো, স্ক্রিনশট নিলে তোমার হয়ে যাবে। আর 3 নং একটা স্ক্রিনশট নাও, সৃজনশীল সহ, উত্তর সহ। আচ্ছা, এরপরে চলে যাবো যে 4 নং দাও, স্ক্রিনশট দাও, উত্তর সহ দাও। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নং, আমি তোমাকে 5টা সৃজনশীল দিচ্ছি, জাস্ট এগুলো একটু পড়ে যাবে। কথা বুঝতে পারছো? আর যারা শীট সংগ্রহ করে না, অতি দ্রুত আমার শীটটা সংগ্রহ করে নাও। এরপর আমরা চলে যাব নেক্সট। এই অপরিচিত গল্প লেখছে কে? লেখছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি বলছিলাম, জাস্ট তার জন্মসালটা, তার সে জন্মগ্রহণ করেছে 1861 সালে, আর বাংলায় সে কথাই মানে জন্মগ্রহণ করছে। হ্যাঁ, এটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের জনক, ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস আছে। আমি জাস্ট বলেছিলাম যে এটা তোমরা শেখার জন্য, অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারো। ঠিক আছে, আর সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি কি পড়বা, তার জন্মসাল, মৃত্যুসাল, আর হচ্ছে আহ ছোট গল্পের জনক, এবং সর্বশেষ যে ছোট গল্পটা আছে, সর্বশেষ গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। কথা বুঝছে সবাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ একটা নাটক হচ্ছে রক্তকরবী। কথা বুঝছে সবাই? আর মৃত্যুবরণ করছে সে কত সালে? 1941 সালে। এবং বাংলায় মৃত্যুবরণ করছে কবে? 1348, 22 শ্রাবণ। কথা বুঝছো? এখন আমরা মূল আলোচনায় আসি। এই অপরিচিত গল্পটা কোথায় থেকে নেওয়া হয়েছে, আর এখানে কি মানে কয়জন ব্যক্তি ছিল, জাস্ট এগুলো তো সবাই পারবো। অপরিচিত গল্পের কতকের বয়স কত ছিল? 27। কতক মানে যে প্রধান চরিত্র, এটা তো জানোই। সো দেখো তো, এই অনুপমের বাবার মানে জীবিকা নির্বাহ করতে কি দিয়া? ওকালতি। অনুপম ওকালতি, অনুপম ওকালতি, তার বাবা ওকালতি করতো। কথা বুঝছো? এই যে অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন পণ্ডিত মশাই। শিমুল ফুলের সাথে কিন্তু তুলনা করা হয়েছে, আমার সিডি অলরেডি লেকচারে আছেন, যে শিমুল ফুলের সাথে তুলনা বোঝাচ্ছে কাকে? অনুপমকে না? অনেকে বলতেছে শিমুল ফুলের সাথে আবার কেমনে তুলনা করছে, দেখছো এটা যে বোর্ডে আসছে। কথা বুঝছো এখন? এই অপরিচিত গল্পে প্রধান যে একজন ব্যক্তি আছে আসর জমাতে অদ্বিতীয়, কোন ব্যক্তি? হরিশ। আসর জমাতে মানে মুহূর্তের মধ্যেই কি মজা করতে পারে আর কি, বুঝতে বুঝতে মজা করে আসর জমাতে পারে। ঠিক আছে, অপরিচিতা গল্পে গল্প বলার পটু কে? হরিশ। আর হরিশ কি গল্প বলার জন্য পটু আছেন। কথা বুঝছে সবাই? আর হরিশ কোথায় থাকতো? কানপুরে থাকতো না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা ব্যক্তির মাঝে আসি, অনুপমের মামা। হ্যাঁ, পরিবারে অনুপমের আসল অভিভাবক ছিল মামা, আর মামা ছিল বেশ পণ্ডিত। মামা হচ্ছে কি লুবি মানুষ, আর মামা তার থেকে বছর ছয়েক বড় ছিল। কথা বুঝছো? এরপরে দেখো, অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটা? মৃত্যু।
ঠিক আছে। অনুপমের মা কেমন পরিবারের মেয়ে? গরিব। ঠিক আছে, একদম গরিব। আচ্ছা, শিশুকালে অনুপম কেমন ভাবে মানুষ হয়েছে? কেমন ভাবে? আদরে আদরে মানুষ হয়েছে শিশুকালে। আমার পুরোপুরি বয়সই হইল না, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কি রয়েছে বলতো? পর মুখাপেক্ষী হওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই। আমি যেগুলা দিচ্ছি এই যে দেখো, কয় বছর ছয়েক না? অপরিচিত গল্পে মামার সঙ্গে অনুপমের বয়সের পার্থক্য কেমন? বছর ছয়েক। ঠিক আছে। অপরিচিত গল্পে একটা নদী আছে। হুম। এই ফল্গু নদীর বৈশিষ্ট্যটা কি মূলত বলতো? অন্ত সলিলা না? অন্ত সলিলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবা এটা। অনুপমের মামা কিসের মতো করে পুরা সংসারটাকে নিজের সাথে একদম নিজের সংসারের মতো মানিয়ে নিয়েছে? এটা হচ্ছে কি, দেখো, এই যে দেখো, ফলগুর বালির মতো। ফলগুর বালির মতো। এই এমসিকিউটা অনেকবার আসছে। মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ তার প্রভাব। এটা ভালো করে মুখস্থ করবে, এটা অনেকবার আসছে। এখন আমরা আসি কল্যাণীর। ঠিক আছে, বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? 15 বছর। মাঝে মাঝে সহজগুলো কিন্তু কঠিন হয়ে যায়, এগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে। অনুপমের মামার আবার কি বুদ্ধি আছে? কারণ ধনী ফ্যামিলির বা পরিবারের কন্যাকে তার অপছন্দ হইতো, কারণ কি মাথা উঁচু করে চলবে বা কথা বলবে, এই কারণে কিন্তু। কথা বুঝছে সবাই? মামা গরিব ঘরের মেয়েকে পছন্দ করতেন কেন? কারণ চির অনুগত থাকবে, মানে তাদের কথা মানবে, এটা বোঝাচ্ছে, অত্যাচার করতে পারবে আর কি, বুঝছো? এই গল্পে আমরা আরেকজন ব্যক্তি পাই, এই ব্যক্তির নাম হচ্ছে কি, বিনোদা, ঠিক না? তিনি হচ্ছে, তার একটা বৈশিষ্ট্য আছে, অত্যন্ত আর্ট ভাষায় বক্তব্য বলতো বা কথা বলতো। ঠিক আছে। আচ্ছা দেখো তো, কাটি শোনা বটে বলতে বিনোদা কিসের ইঙ্গিত দিয়েছে? এই বিনোদার একটা কাজই হচ্ছে কি পাত্রীর উপযুক্ততা, হ্যাঁ। আচ্ছা, তাকে নিয়ে গিয়েছিল বিয়ের জন্য কি, আহ মানে স্বর্ণটা কি চেক করার জন্য ভালো আছে কিনা, কথা হচ্ছে যে স্বর্ণটা দিবে অনুপমকে। আচ্ছা, এরপরে আমরা যাই এই কল্যাণীর। এখানে কি বলছে? কল্যাণীর বাবার কল্যাণীর বাবা বিয়ের কত দিনের আগে অনুপমকে আশীর্বাদ করে যান? এটা হচ্ছে 3 দিন আগে। ঠিক আছে। কল্যাণীর পিতার নাম কি মূলত বলতো? শম্ভুনাথ সেন। হুম। আচ্ছা, সুপুরুষ বটে কে, মানে সুপুরুষ শম্ভুনাথ। তিনি বড়ই চুপচাপ। এখানে কার কথা বলা হয়েছে? একদম শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন একদম চুপচাপ কেন? কারণ বিয়ের বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেখে যে কোনো আয়োজন নাই, কিছুই নাই, তখন কিছু চেয়ার ছিল, এগুলা কি তার মামারা আহ মানে একদম লাথি দিয়া ভেঙে ভেঙে চুরে প্রথমেই ঢুকছে, প্রথমে একটু উচ্ছৃঙ্খল, তারপর সে একদম চুপচাপ বসে আছে। আমি কি তোমাদের এই গল্পটা 1 মিনিটে একটু বলবো? আমি 1 মিনিট একটু সারাংশ জানি। হ্যাঁ। মানে ধরো বিয়ে কি করছে, ঠিক হয়ে গেছে অনুপম আর কল্যাণী। তখন এই অনুপম হচ্ছে গেছে, যাওয়ার তার এই কল্যাণীর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর দেখে যে কোনো গেট নাই, কিসের বিয়ে বাড়ি, ভালো বড় করে একটা গেট বাঁধে নাই, টাকা পয়সা খরচ করে না। তখন এই অনুপমরা যাওয়ার সাথে সাথেই উচ্ছৃঙ্খল শুরু করে দিয়েছে, কিছু চেয়ার ছিল, এই চেয়ার গুলা ভেঙে ফেলছে। প্রথমেই কারণ দেখছে যে এরকম অবস্থা, তাদের মেয়ে কিভাবে তুলে দেবে। এরপর শম্ভুনাথ সেন সুন্দর করে, তাদের কিছুই বললো না, কিছুই বললো না, প্রতিবাদ জানালো না, সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে, হ্যাঁ, তারপর এই যে এটার ভিতরে গেছে, তারপর বিনুদা কি করছে, এই স্বর্ণগুলা চেক করছে। চেক করে দেখে তাদের স্বর্ণ, মেয়ের স্বর্ণগুলা ভালো আছে, আবার ছেলের যে একটা আংটি না কি নিয়ে গিয়েছিল, ওইটা চেক করে দেখে ওইটা কি ভালো না, 2 নাম্বার, এই যে মামাজি যেটা নিয়ে গেছে আর কি, অত বুঝছো? এরপরে সুন্দর করে তাদেরকে শম্ভুনাথ খাওয়াইছে, খাওয়ানোর পর মামাকে বলল, আসতে পারেন বেআইন। হুম। আসতে পারেন বেই সাহেব। হুম। আসতে পারেন বেই সাহেব। পরে মামা বলতেছে, আরে মজা করেন নাকি, কথা বলছে, মজা করেন নাকি বেই সাহেব। পরে বলতেছে, মজা না, আসতে পারেন, মানে কি চলে যান, আবার বিয়ে দিব না, কথা বুঝছো? এভাবে পরে পরে বলতেছে, হ্যাঁ বেই তো ঠিকই রাগ করে ফেলছে, প্রথম অবস্থায় বুঝতে পারে না, কথা বুঝছো? এই ছিল মূলত মানে কল্যাণী আর হচ্ছে অনুপমের বিয়ের। এরপরে এর ভিতরে মামা যে অনেক কিছু বললো, অনুপম কিছুই বললো না, বুঝছো? এজন্য অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করছে, একদম শিমুল ফুল, কথা বুঝছো? কিছু কথা কথা বলে নাই আর কি। এর পরবর্তীতে তো অনুপম বুঝতে পারলো যে আমি কিসের জগতে আছি, পরে বুঝলে তো আর লাভ নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, যৌতুকের জন্য মূলত এই অপরিচিতার গল্পটা, হ্যাঁ, যৌতুকের জন্য বিয়ে ভেঙে গিয়েছিল। গুছিয়ে গুছিয়ে লিখতে পারবা না? আশা করি লিখতে পারবো।
দেখো আমি যেটা বললাম মাত্র, তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দেই। উক্তিটিতে প্রকাশ হয়েছে এই যে শম্ভুনাথ সেন, শম্ভুনাথ বাবু কি বলছে, এটা হচ্ছে প্রত্যাখ্যান, মানে তাদেরকে কি একদম ত্যাগ করে দিয়েছে। আমি কি বলছিলাম, যে শম্ভুনাথ সেন বলতেছে যে চল এবার আসতে পারেন, আপনাদেরকে আমি গাড়ি করে দিই, আপনারা চলে যান। তার মামা বলছিল কি বলেন বে, হ্যাঁ এটা কি কেন ঠাট্টা মস্করি করেন কেন? ঠিক আছে, এটা দ্বারা বুঝেছি কি প্রত্যাখ্যান। দেখছো আমি যে উদাহরণ দিচ্ছি এখানে সরাসরি কমন পড়ছে এটা, কথা বুঝছো? মামা বলছিল যে আপনি কি বেশ সাহেব ঠাট্টা করেন, পরে ওই বলতেছে কি, শম্ভুনাথ সেন বলতেছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা নাই আমার, যে আমার কি ঠাট্টা করার কোনো ইচ্ছা নাই। হুম, এই যে প্রথমে যখন শম্ভুনাথ সেন বলছিল যে এবার আসতে পারেন, যে চলে যান এবার, আপনাদেরকে গাড়ি করিয়ে দিয়ে চলে যান, তখন মামা বলছিল ঠাট্টা করেন বেশ সাহেব। তখন শম্ভুনাথ সেন আবার বলছিল যে ঠাট্টাকে আমরা স্থায়ী করার ইচ্ছা নাই আমার। কথা বলছি, এটা দ্বারা কি বুঝাইছে মূলত, এটাকে বুঝাইছে কি বলিষ্ঠতা, মানে জোরপূর্বক গিয়ে বলতেছে যে না, এটার মেইন কারণ নেই। হ্যাঁ, কল্যাণীকে বিয়ে না দেওয়ার প্রধান কারণটা কি বলতো? আত্মসম্মান বোধ। ইচ্ছা করে দিতে পারতো কিন্তু আত্মসম্মান বোধের জন্য দেয় নাই। বিয়ে বাড়ি এরকম অবস্থা দেখে আমি বিবাহ করব না বা করিব না। বাক্যটিতে কল্যাণীর কোন, কল্যাণী বলতেছে আমি বিবাহই করব না, কি বুঝাইছে? এটা একটা প্রতিবাদ জানাইছে এটা দ্বারা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, আমি যেগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট কিন্তু, কথা বুঝছো সবাই? কল্যাণীর এরকম অবস্থা দেখি সে বলতেছে আমি বিবাহই করিব না, এটা দ্বারা কি বুঝাইছে? অভিমান? অভিমান না, এটা প্রতিবাদ জানাইছে। কথা কি বুঝছো সবাই? এই বিয়ে না করার সিদ্ধান্তর কারণটা কি ছিল? আত্মমর্যাদা, মানে নিজের তো একটা আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, ঠিক না? সো এই অপরিচিত গল্পে একটা ভাইরাল ডায়লগ আছে, মানে খুবই সুন্দর। মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা বলতে কি বুঝাইছে? মাতৃভূমির প্রতি কি দায়বদ্ধতা হয়ে গেছে, কথা বুঝছো? মাতৃভূমির প্রতি তার একটা ভালোবাসা জমে গেছে, মাতৃভূমিতে সে কাজ করবে, এটা বুঝাইছে। এই যে দেখো, মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছেন? মাতৃভূমির প্রতি। দেখছো, মাতৃভূমির প্রতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন এমসিকিউ যেভাবে আসুক পারবা, কারণ ভাষাটা আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমরা তোমাদেরকে কিছু জ্ঞানমূলক আর অনুধাবন দিচ্ছি। ইম্পর্টেন্ট দুইটা এমসিকিউ রয়েছে। অপরিচিত গল্পটি প্রকাশিত হয়েছে কোন পত্রিকায়? এটা হচ্ছে সবুজ পত্র। আর সবুজ পত্র লেখছে হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা হচ্ছে 1914 সালে, একটু মুখস্থ করে ফেলবা। সাহিত্যের খেলা, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে প্রথম। সো এখান থেকে আমি তোমাকে কয়েকটা এমসিকিউ দেবো, জাস্ট শেষ মুহূর্তে পরীক্ষার আগের দিনে যদি তুমি দেখে যাও। মাত্র এই অধ্যায় থেকে আমি আমার শিটে মাত্র 2 পৃষ্ঠা এমসিকিউ রাখছি, মাত্র 50 থেকে 60টা এমসিকিউ রাখছি, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট এক নজরে একটু দেখে নাও। আমি বেছে বেছে কয়েকটা এমসিকিউ দিব, জাস্ট এগুলো একটু দেখে যেও। তো পরার্থ শব্দের অর্থ কি? এখানে হচ্ছে পরোপকার, মানে পরের উপকার করা, কথা বুঝছো? সো লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি? এটা হচ্ছে মানুষের মনকে জাগানো, অর্থাৎ মানে জাগ্রত করা আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাকে বলে দিচ্ছি, আর বাকিগুলো একটু দেখে নিবা। প্রমোদ চৌধুরী লিখছে, সাহিত্যের খেলা কে লিখছে? প্রমোদ চৌধুরী। আর প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করছে 1868 সালে। সো এই জন্ম তারিখটা মনে রাখা তোমার জন্য জরুরি, কারণ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের অনেক কিছু বিখ্যাত একটা কি অবদান রাখছে। তিনি কোথায় জন্মগ্রহণ করছে? তিনি হচ্ছে যশোরে জন্মগ্রহণ করছে, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলায়। সো যাই হোক, এখন আমরা যেটা পড়বো, এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, দ চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। আর তার একটা সবুজ পত্র পত্রিকা আছে, এটা হচ্ছে 1914 সালে প্রকাশিত হয়েছে বা সম্পাদন করছিল। সো এইটা একটু তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এই যে দেখো, যে কথা এই কোচ, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে আর তারপর বীরবল। আর সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে প্রমোদ চৌধুরী। আর এটা কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1914 সালে। যে কথা এই কাজ। আর তিনি হচ্ছে চলিত রীতির যে প্রচলন প্রধান ভূমিকা পালন করছে, এটা কোন পত্রিকায়? এটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায়, ঠিক আছে। আরেকটা আছে বীরবলের যে হালখাতা, এই গ্রন্থের রচয়িতাও কি প্রমোদ চৌধুরী। যেহেতু এটা হচ্ছে সাহিত্যের খেলা সম্পর্কে, তার মানে তোমাকে সাহিত্য সম্পর্কে পড়তে হবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো সনেটের যে 50 শত, এটা কার রচনা? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী লেখা। যাই হোক, এখন মেন কথা হচ্ছে এই যে সাহিত্যের খেলা। দেখো, শিক্ষা ও সাহিত্যের পরস্পর কিরূপ, মানে সম্পর্কটা এটা হচ্ছে বিপরীত। আর সাহিত্যের উদ্দেশ্য কোনটা? এটা হচ্ছে কি আনন্দ দান করা। সো দেখো, জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে কি খেলা, মানে নিষ্কাম, এটার কোনো কি কোনো ফল নাই। খেলা করা অর্থ কি? খেলা করা মানে কি অসার করা, কথা কি বুঝতে পারছো? আর কুশীলভ শব্দের অর্থ কি? আমরা জানি যে কুশীলভ হচ্ছে কুশ ও লভ, এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তো লেখকের প্রকৃত কাজ কি? এটা হচ্ছে খেলা করা।
মানে এই যে লেখকে যে লেখে এটার কাজই হচ্ছে কি খেলা করা। তো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি বিশ্বের খবর জানানো। এটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। প্রমোদ কি বলছে দেখছো? সো আমরা যে বলছি কুশীলব শব্দের অর্থটা কি, এটা হচ্ছে অভিনেতা। অভিনেতা শব্দের অর্থে হচ্ছে কুশীলব, আর কুশীলব শব্দের অর্থে হচ্ছে অভিনেতা। আশা করি বুঝতে পারছো। সো এখনো দেখো মনোরঞ্জন শব্দের অর্থ কি? মনুর, যে একটা মনের যে একটা আছে বা মন বা মনুর, মনুর সন্তোষ সাধন করা। তো শ্রবণ শব্দের অর্থ কি? এটা হচ্ছে শোনা বা শ্রবণ করা। ঠিক আছে। সো দেখো আমি যদি বলি আনন্দ আর মনোরঞ্জন, এটা কি এক নয়? এক কথা নয়। সাহিত্যের উদ্দেশ্য কোনটা? এটা হচ্ছে আনন্দ দান করা। সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা। সো আমি যদি বলি দেখো, সাহিত্যেও উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। উক্তিটি কার? এটা বলছে প্রমোদ চৌধুরী। যেহেতু প্রমোদ চৌধুরীর এটা লেখা, তাহলে বলবে অবশ্যই প্রমোদ চৌধুরী। ঠিক আছে। ভগবানের বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য কোনটা? এটা হচ্ছে আনন্দ উপভোগ করা। সো এই যে লেখক, এই লেখক সাহিত্যের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ তুলনা চলে। এটা হচ্ছে খেলাধুলা। সাহিত্যের সাথে একমাত্র খেলাধুলারই কি তুলনা চলে। সো আমি যদি বলি সাহিত্য খেলা প্রবন্ধে কোন মাঠের উল্লেখ করা আছে? এটা হচ্ছে গড়ের মাঠ। ঠিক আছে। সো দেখো সাহিত্য খেলা প্রবন্ধে কোন মাঠের কথা উল্লেখ করছে বা উল্লেখ আছে? এটা হচ্ছে টাউন হল। সো প্রমোদ চৌধুরীর মতে কারা যথার্থ সামাজিক জীব? তারা লেখকরা। লেখকরা কি পরস্পর সামাজিক জীব, এটা বলছে প্রমোদ চৌধুরী। বিলাসী গল্প থেকে শেষ মুহূর্তে জাস্ট তুমি কয়েকটা এমসিকিউ দেখে যাবা। যদি কবি সম্পর্কে তুমি পড়তে চাও তাহলে পড়বা হচ্ছে কি জানো, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম দিয়ে মুদ্রিত রচনা, এটা হচ্ছে কি মন্দির। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যদি পড়তে চাও। ঠিক আছে। কারণ কবিতা থেকে কবি পরিচিতি থেকে খুব কম আসে, এটাই বাস্তব। কবি পরিচিতি থেকে খুব কম আসে। ঠিক আছে। আচ্ছা এখন তুমি যেটা পড়বা, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? তোমরা সবাই বলো তো। থার্ড ক্লাস। থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী। থার্ড ক্লাস মানে কি? বর্তমান অষ্টম শ্রেণী। কথা বলছো মৃত্যুঞ্জয় পড়তে হচ্ছে থার্ড ক্লাস। কথা বলছো। এখন কথা হচ্ছে মৃত্যুঞ্জয় কি কি বলছে এবং মৃত্যুঞ্জয় সম্পর্কে যা যা জানার দরকার সবকিছু তোমাকে পড়তে হবে। এই মৃত্যুঞ্জয়ের একজন ব্যক্তি আছে, খুব ফেভারিট ব্যক্তি। তিনি হচ্ছে ন্যাড়া, ঠিক না? মাঝে মাঝেই, হ্যাঁ মাঝে মাঝে স্কুলের পথে কার সঙ্গে দেখা হতো ন্যাড়া? মৃত্যুঞ্জয়ের সাথে। মৃত্যুঞ্জয়ের সাথে কিন্তু দেখা হইতো। মৃত্যুঞ্জয় যে ব্যক্তি, ওই ব্যক্তির সংসার কি দিয়ে চলতো জানো? এই যে দেখো, আম বাগান জমা দিয়ে। আমবাগান জমা মানে কি জানো? কর্তন দিয়ে দিত, যে 1 বছরের জন্য ওই ব্যক্তি নিবে, আমাকে এত লাখ টাকা দিবে। এটা হচ্ছে কি কথা বুঝছো তো? এই গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের। কথা বুঝছো? সো মৃত্যুঞ্জয়ের এই আম বাগানটি অর্ধেক অংশ কি নিজের নামে দাবি করত। এই যে একজন ব্যক্তি, থার্ড পার্সন ব্যক্তি, সে হচ্ছে কি ঘোড়া। এবং এই ঘোড়ায় হতে মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন কুরটনা চড়াইতো। কথা বুঝছো? বিভিন্ন কুরটনা চড়াইতো এই মৃত্যুঞ্জয়ের নামে। কোন এই ব্যক্তির নাম কি? গোরা। কথা বুঝছো সবাই? উপরের আদালতের হুকুম বলতে এখানে কার নির্দেশ বোঝানো হয়েছে? স্রষ্টার বা মালিকের। কথা বুঝছো সবাই? তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? এটা অনেকবার আসছে, অনেকবার আসছে, বারবার বলতেছে, এটা অনেকবার আসছে। ঠিক আছে। এটা দ্বারা বুঝেছে দুর্নাম। তো অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায় যাই। তখন সন্ধ্যা যাওয়ার পর দেখে যে অন্ধকার হয়ে গেছে। তারপর বিলাসী তাকে অর্ধেক রাস্তা পার করে দিল, যাতে ভয় না পায়। মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে কোন ব্যক্তি? বড় মালো। হ্যাঁ, মালো বলতে হয় তৎকালীন হচ্ছে কি বলবো, হিন্দুদেরকে মালো বলা হতো। ঠিক আছে। সো মৃত্যুঞ্জয় যে অসুস্থ হয়েছিল, এই মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন ছিল? 1.5 মাস। ঠিক আছে। আর অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন। এই যে দেখো মৃত্যুঞ্জয়কে বিভিন্ন সেবা টেবা করে জমের মুখ থেকে ফিরিয়ে আনছে বিলাসী নায়িকা। কথা বলছে সবাই? এখন তোমাদেরকে বলি বিভিন্ন উক্তি আছে এই, এখান থেকে বিভিন্ন উক্তি আছে। এই উক্তি থেকে কিন্তু কোন উক্তিটা কে বলছে, এটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। দেখো কি বলছে, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এটা কে বলছিল? এটা বলছিল ন্যাড়া বিলাসীকে বলছিল। ন্যাড়া যখন বলছিল যে বিলাসী যখন ন্যাড়াকে বলছিল যে আমি আপনাকে এগিয়ে দেই, তখন বলছিল যে পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটি দ্বারা ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে, এটা কি বলছে? আত্মসম্মান বোধ। মানে মানুষে যদি কিছু বলা বলি করে যে বিলাসীর সাথে এই ন্যাড়ার সাথে এত রাত্রি বিলাসী কেন যাচ্ছে, ঠিক না? এই জন্য বলছে আত্মসম্মান বোধ বেঁচে রাখার জন্য। হ্যাঁ। আচ্ছা, ঘন জঙ্গলের পথ একটু দেখে ফেলে যেও, বা পা ফেলো দেখে। ঠিক আছে। এই উক্তিটা তারা কি বুঝাইছে, বা এই উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে বিলাসী। বিলাসী কাকে বলছিল? মৃত্যুঞ্জয়কে বলছিল। তো এটার উত্তর কি? বিলাসী।
এই গল্পটা 10 মিনিটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে কি জানো, মানে অল্প, এখানে এমসিকিউ এত কঠিন না, জাস্ট মূল ভার্বটা জানলেই তুমি পারবা। এই যে দেখো, ওরে বাপ আমি একলা থাকতে পারবো না উক্তিটি নেড়ার, হ্যাঁ, জনৈকা আত্মীয়র মনোভাব কি প্রকাশ পায়। এটা বলছে অন্ধকার, যে অন্ধকারে কাছে একলা থাকার ভয়, মানে অন্ধকারে কেউ একলা থাকতে চায় না, কথা বুঝছো? এই যে উত্তর হচ্ছে প্রথমটা। এই ধরনের এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখছি। ইহা আরেকটি শক্তি। হ্যাঁ, উক্তিটির কোন শক্তির কথা বলা হয়েছে? ভালোবাসা, মানে ভালোবাসা হচ্ছে একটা শক্তি। তো তারপর দেখো এই যে উক্তি, করি কি সত্যি উল্টাইতেই বসিল, উক্তিটি কার? উক্তিটি বলছে কি, বুড়ো মালো, এই যে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করছিল যে ব্যক্তি। দেখো তারপর দেখো, রোগা মানুষ সমস্ত রাত সমস্ত খাবার সমস্ত ভাত খেতে পারবে না, এরকম কোনো কিছু যদি থাকে, এখানে কোন খাবারের কথা উল্লেখ আছে? এখানে কি আছে? রুটির কথা উল্লেখ আছে। ঠিক আছে, পল্লীগ্রামে কিসের অভাব নেই? পল্লীগ্রামে উদারতার অভাব নেই। দেখবা তুমি যদি বিপদে পড়ো, সবাই আসে শুধু উদারতা দেখাইতেছে, কিন্তু কাজে কর্মে কেউ নাই। কথা বুঝছো সবাই? মূলত বিষয়টা হচ্ছে এখানে। তারপর দেখো এই যে দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, ব্যঙ্গার্থে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ থেকে, হ্যাঁ, দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? এটা ইংরেজদের। কথা বুঝছে সবাই? তো বিলাসী গল্পে সাপুড়েদের একমাত্র পেশা ছিল, লাভবান পেশা হচ্ছে শিকড় বিক্রি, যে গাছের জড় বিক্রি করে, যে একটা জড় দিলে সাপ আর তোমার কাছে আসবে না, এরকম একটা ঘর। ঠিক আছে, তারা মূলত মন্ত্র মন্ত্র বলে এগুলা টাকা ইনকাম করতো। মাঝে মধ্যেও আমাদের গুরু শিষ্যের সহিত, সহিত মানে শাসে, মানে সাথে বিলাসী তর্ক করিত। ঠিক 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 আছে, বিলাসী দেখো কত আহ সাহসী ছিল। মাঝে মধ্যে কি করতো, যে গুরু শিষ্যের সাথে তর্ক করিত। ঠিক আছে, এখানে কি বিষয়ে তর্ক করতো? এই যে শিকড় বিক্রি করতে। আচ্ছা, এমন করে মানুষ ঠকায় না, এমন করে মানুষ ঠকায় না, উক্তিটি কার? বিলাসী। আমি কি বলছি, এই গল্পের উক্তিগুলো জাস্ট ভালো করে দেখে যেও। বিলাসীদের একটা মন্ত্র আছে, বিষ হরিরাজ্ঞা, অর্থ হচ্ছে এটা, এটা কি মূলত, এটা একটা মন্ত্র। এই যে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কাগজ তো ইঁদুরে আনতে পারে, উক্তিটি কার? কে বলছিল? মৃত্যুঞ্জয় বলছিল। মৃত্যুঞ্জয়ের উক্তিটা, কাগজ তো ইঁদুরে আনতে পারে, হ্যাঁ এটা অবশ্যই। ন্যাড়ার একটা শখ ছিল গুগ্রা সাপ পুষার। ঠিক আছে, গুগ্রা সাপ, তারা সাপ পুষারও কি আছে, শখ আছে। বিলাসীর একটা বৈশিষ্ট্য ছিল কি জানো, সাপের সংখ্যা যে একাধিক, এমন ধারণা করেছিল কে? এটা কি বিলাসী ধারণা করেছিল। এই যে মৃত্যুঞ্জয় তোমার একটা গর্ত থেকে একটা সাপ যখন বের করে, আরেকটা একটা সাপ যখন বের করছে, হাত দিছে গর্তে, তখন বিলাসী বলছিল এখানে একাধিক সাপ আছে। তখন মৃত্যুঞ্জয় বলছিল একটা সাপই, তারপর দ্বিতীয় সাপ তাকে কিন্তু কামড় দেয়। আর মৃত্যুঞ্জয় যে সাপটা ধরছিল সেই সাপটার নাম কি? করিস গোখরো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বিলাসী কেন আত্মহত্যা করেছিল? স্বামীর সুখে সর্বশেষ বিলাসী কি একদম আত্মহত্যা করছে, যে তার পৃথিবী তার তো কিছুই নেই। ঠিক আছে। তো বিলাসী, বিলাসী গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে? বিষ পানে, বিষ পান করে সে আত্মহত্যা করছিল। কথা বুঝছে সবাই? সো মৃত্যুঞ্জয় যখন মৃত্যু হয়, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল? 7 দিন, মাত্র কি 7 দিন বাঁচে, তারপর সুগে বিষ পান করে মারা যায়। 7 দিনের বেশি কেন বেঁচে থাকতে পারলো না, মানে এই ব্যক্তিটা কেন বেঁচে থাকতে পারলো না? প্রেমের, দেখো, প্রবল্য, হ্যাঁ, বা প্রাবল্য, এতই আসক্ত হয়েছিল। সো বিলাসী আত্মহত্যার মধ্য দিয়ে মূলত কি প্রকাশিত হয়েছে? হুম, এটা দ্বারা ভালোবাসার জয়, ভালোবাসার কি জয় প্রকাশিত হয়েছে এটার আত্মহত্যা দ্বারা। মৃত্যুঞ্জয় যখন বিলাসীকে বিয়ে করে, তখন একটা উক্তি বলেছিল, দেখো, কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের পরিবর্তন কোনটা? জাত বিসর্জন, মানে জাত ছেড়ে অন্য জাতে চলে গেছে। কথা বুঝছো? এই জন্য এটা বলছে এই উক্তিটা, গ্রামবাসী বা আত্মীয় স্বজন বলতো এটা। 40-এর কোটা বলতে কি বোঝায়? 40 থেকে 49 পর্যন্ত। কথা বুঝছো সবাই? এরপরে দেখো, বিলাসী গল্পে বাঙালির বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বাঙালির হচ্ছে ক্রোধ, ক্রোধ মানে রাগ আর কি, বুঝছো? তো বিলাসী গল্পে ব্যবহৃত দুচুনি শব্দের অর্থ মূলত কি বুঝাইছে? এটা হচ্ছে কি, বাঁশের জুড়ি, বাঁশের জুড়ি। কামাকা শব্দের অর্থ কি? তীর্থস্থান। কামাকা শব্দের অর্থ কি? তীর্থস্থান। এরপরে দেখো, ফলাহার শব্দটি বিলাসী গল্পে কি অর্থে প্রকাশ পেয়েছে বা ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে জলযুগ, জলযুগ। প্রন্ততান্ত্রিক শব্দের অর্থ দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে কি, পুরাতত্ত্ববিদ, পুরাতত্ত্ববিদ। সো গুলি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? মাদক, নেশা জাতীয় একটা কিছু। ঠিক আছে। মনসা কিসের দেবী? মনসা
সাপের দেবী। ঠিক আছে? তো খামাখা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আসামে। আসামে অবস্থিত এটা। বিলাসী গল্পে উল্লেখিত সময়ে দশম শ্রেণীর কোনটা বুঝাইছে? এটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস। দশম শ্রেণী কি ফার্স্ট ক্লাস। সো বীণাপানি কিসের দেবী? এটা হচ্ছে বিদ্যার দেবী। এটা মুখস্থ করে ফেলবা সবাই। রম্ভা শব্দের অর্থ হচ্ছে কলা। রম্ভা শব্দের অর্থ অকাল কুষ্মাণ্ড হচ্ছে কি অপদার্থ বা অকর্মক। অকর্মক ব্যক্তি। এটা কিন্তু বাগধারা বাংলাতে। কথা বুঝছো? এগুলো হচ্ছে শব্দের অর্থ থেকে এক নজরে একটু দেখে যাবা। আচ্ছা, এডেন কি? এডেন এডেন মূলত একটা কি সমুদ্র বন্দর এডেন। ঠিক আছে? কৃতবিদ্যা শব্দের অর্থ কি? বিদ্বান, যে যে ব্যক্তি জ্ঞানী। আচ্ছা, তারপর দেখো সর্বশেষ আর কয়েকটা এমসিকিউ দিচ্ছি। বিলাসী গল্পের প্রতিপাদ্য কি মূলত? এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী মানব, মানবীর প্রেম। বাস এটাই। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে যাবা। বিলাসী গল্পে মানে এই বিলাসী যে গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে কি ভারতে। ঠিক আছে? বিলাসী গল্পের লেখক তো পারবাই তোমরা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রকাশিত হয়েছে? 1918। এগুলো দেখে যেতেই হবে তোমাকে। ঠিক আছে? এই গল্পের লেখক হচ্ছে বেগম রোকেয়া, অর্থাৎ রোকেয়া সাকায়েত হোসেন। ঠিক আছে? সো এই গল্প থেকে তোমাকে যেহেতু নতুন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেবো, জাস্ট শেষ মুহূর্তে এগুলো দেখে নিও যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে? সো বেগম রোকেয়ার জন্ম তারিখটা আগে জানতে হবে তোমাকে। 1880 সালে জন্মগ্রহণ করছে এবং তিনি হচ্ছে রংপুরের মেয়ে। ঠিক আছে? তো এটা একটু জানো। আর দেশের যে নারী জাগরণের প্রীতিক কে, মানে সর্বপ্রথম নারীদেরকে জাগরণ করছিল এই বেগম রোকেয়া সাকায়েত হোসেন। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই অর্ধাঙ্গী এই মূল পাঠ থেকে আমরা কিছু এমসিকিউ দেখবো। সো যেহেতু অর্ধাঙ্গী মানে হচ্ছে মহিলাদেরকে বুঝাইছে, তো দেখো রোকেয়া তার কোন প্রবন্ধে নারীদের দাসত্ব রোগের কথা জানিয়েছেন? এটা হচ্ছে কি স্ত্রী জাতির অবনতি। স্ত্রী জাতির অবনতি মানে কি? মানে স্ত্রী জাতির উন্নতির পরিবর্তে আরো অবনতি মানে ক্ষতি হয়, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? সো দেখো আমি যদি তোমাদেরকে বলি, আহ এই যে দেখো এটা। সো বেগম রোকেয়ার মতো, অর্থাৎ রোকেয়ার মতো সমাজের যে গোলযোগ উপস্থিত হয় কি কারণে? কারণ কি নতুন কাজ করতে গেলে এটা গোলযোগ হয়। আর মানসিক দাসত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মানসিক দাসত্ব দ্বারা লেখিকা কাদেরকে বুঝাইছে? এটা হচ্ছে কি ফার্সিদের। ঠিক আছে? এটা বলতেছে কাদের? হুম, পার্সিদের। তো দেখো অর্ধাঙ্গী প্রবন্ধে রোকেয়া সাকায়েত হোসেন, অর্থাৎ বেগম রোকেয়া হোসেন কাদেরকে পরিবর্তিত অবস্থার উল্লেখ করেছে? এটা হচ্ছে কি ফার্সি মহিলাদের। তো অর্ধাঙ্গী প্রবন্ধে পার্সি যে মহিলারা আছে, তো কি মোচন হয়নি তাদের? মানসিক দাসত্ব। মানসিক দাসত্ব মেন কথা হচ্ছে দেখো, এই পার্সি যে পুরুষগণ আছে অন্ধভাবে কোন সভ্যতা অনুসরণ করে? এটা হচ্ছে কি মানে বিলেতি সভ্যতা। কথা বুঝতে পারছো? বিলেতি সভ্যতা। আচ্ছা, যাই হোক, এই গল্প যারা পড়ছো, এই মানসিক দাসত্ব সম্পর্কে তোমার কমেন্টে আমাকে একটু জানাবো। আর মানসিক দাসত্ব সবচেয়ে ইম্পর্টেন্ট এই গল্পের জন্য। ঠিক আছে? সো দেখো আবার বলছে যে মানসিক দাসত্ব বলতে লেখিকা অর্থাৎ কবি কি বুঝাতে চেয়েছেন? এটা হচ্ছে নারীর যে পরাধীনতাকে, অর্থাৎ নারীর কোনো কি অধিকার নাই বা তার কোনো হচ্ছে নিজস্ব স্বাধীনতা নাই, এটাকে বোঝাচ্ছে। তো নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরু লোকে, অর্থাৎ মানে উচ্চ ধরনের লোকে কোন দেবীকে আদর্শ রূপে দেখিয়ে থাকেন? এটা হচ্ছে সীতাকে। কথা বুঝতে পারছো? তো এখানে সীতার আসবেই। সো দেখো রামচন্দ্রের সহচরী ছিলেন কে? এটা হচ্ছে সীতা। তো রামচন্দ্র কে ছিলেন? তিনি হচ্ছে প্রেমিক আর কি ধার্মিক। ইংলিশে বলা হয় কি পায়াস। তো অর্ধাঙ্গী প্রবন্ধের লেখিকা সীতাকে কার সাথে তুলনা করছে? এটা হচ্ছে পুতুলের সাথে। সো লেখিকার মতে সীতারামের নিকট থেকে কোন অধিকার পাননি? অর্থাৎ ফাইনাল সে হচ্ছে স্ত্রীর অধিকার। তো অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে যে স্বামিত্বের মানে 16 আনা, অর্থাৎ সম্পূর্ণ 16 আনা পরিচয় দেন কে? এটা হচ্ছে রাম। আচ্ছা, তাহার ইচ্ছা প্রকাশে শক্তি আছে, এটা কার? এটা হচ্ছে সীতার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো স্বামিত্বের প্রাদানের জন্য রাম সীতার ইচ্ছা শক্তিকে কি দেয় না, মানে প্রাধান্য দেয় নাই। সো বিশেষ করে এই গল্পটা হচ্ছে বিশেষ মানে নারীদের রাম এবং সীতা, হিন্দুদের বিশেষ করে রাম এবং সীতা সম্পর্কে সবচেয়ে আলোচিত। সো দেখো কি বলছে বেগম রোকেয়ার মতে নারী শিক্ষার লক্ষ্য কি? এটা হচ্ছে নারীদের উন্নয়ন, অর্থাৎ নারী উন্নয়ন। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করছে মূলত কোথায়? এটা পড়তে হবে। আর হচ্ছে কত সালে জন্মগ্রহণ করছে? ঠিক আছে? 1908 সালে জন্মগ্রহণ করছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সে কত বছর বেঁচে ছিল? এটা একটু জানো। 48 বছর মাত্র বেঁচে ছিল লেখক। এই লেখক মাত্র কি 48 বছর। ঠিক আছে? তো অতসী মামি এই গল্পটি অর্জিত, দেখো দেখো বিএসসি পাশ করছে। জাস্ট এটা এতটুকু পড়তে হবে তোমাকে। এখন আমরা চলে যাই মেন কাহিনীতে, গল্প থেকে। এই লেখকের কয়েকটা উপন্যাস একটু মনে রাখতে হবে। পদ্মা নদীর মাঝি, ঠিক না? এটা একটা উপন্যাস। আর একটা হচ্ছে
দেখো দিবারাত্রি কাব্য, এটা একটা উপন্যাস। আর একটা হলো জননী, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কি, এরপরে হচ্ছে দেখো পুতুল নাচের রীতিকথা, ছিন্ন, এগুলো হচ্ছে উপন্যাস, জাস্ট এগুলো একটু পড়ে নিও বাস। এখন আমরা যাই মেন কাহিনীতে। সালতি 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 থেকে কি তোলা হচ্ছে মূলত? কর। কর মানে কি জানো? কর মানে হচ্ছে, আমরা বন বলি না বাংলা ভাষায়, এটা সালতি কোথায় লাগানো ছিল? লাগানো ছিল কি কালের দ্বারে। আচ্ছা, এই গল্পটার মেন কাহিনীটা একটু বলি আবার। দুইজন ব্যক্তি, মাসি আর পিসি, হ্যাঁ। মার বোনকে বলা হয় মাসি, আর বাপের বোনকে বলা হয় পিসি। মাসি আর পিসি একসাথে মানে এই মিলেমিশে চলতেছে। এখানে তারা প্রত্যেকদিন কি কার্যক্রম করে। এখন এই মাসি আর পিসির এটার মধ্যে যে তাদের বিয়ে হয়েছিল, পরে কি করছে যে জামাই আর তাকে নেয় না এরকম, ঠিক আছে। তারপর একদিন জামাই নিতে আসছে, তারপর দা দিয়ে দৌড়ানো দিছে, আর তাদের সাথে আরেকজন ব্যক্তি হেল্প করতো। এই তিনটা চরিত্র নিয়ে মূলত এই গল্পটা। আমি 1 মিনিটে তোমাকে বোঝানোর চেষ্টা করছি 1 ঘন্টার বা 2 ঘন্টার একটা গল্পকে, ঠিক আছে। জাস্ট তুমি একটু ধারণা নিতে পারলে বানিয়ে লিখতে পারবা। তাদের দৈনন্দিন বিভিন্ন কাজে বিভিন্ন বাধা হইতো, মানুষ অনেক কিছু বলতো, তারা আবার দাও দিয়ে দৌড়ানো দিত মানুষদেরকে, ঠিক আছে। মানে সমাজে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলার চেষ্টা করতো, মানুষ মাঝে মাঝে তাদেরকে ক্যাপাইতো। কথা বুঝছো? আমরা তো জানলাম মাসি আর পিসি, ঠিক আছে। আর যোগুর বন্ধুর নাম কি? কৈলাস। তার মানে যোগু একজন ব্যক্তি, কৈলাস আরেকজন ব্যক্তি। তো যোগুর বন্ধুর নাম হচ্ছে কি? কৈলাস। এই যে দেখো সুন্দর একটা উক্তি, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো বলবো শেষ মুহূর্তে, ঠিক আছে। এসব এরকম ছেড়ে দিয়েছে যোগু। যোগু কি চাচ্ছে এসব বাদে? কি বুঝাইছে? নেশা পানি করতো আর কি, নেশা টেশা ছেড়ে দিয়েছে এখন। এরপরে দেখো কৈলাসের প্রতিবাদে অন্তরালে মূলত কি লুকিয়ে আছে? মিথ্যা লুকিয়ে আছে বা মিথ্যাচার লুকিয়ে আছে কৈলাসের অন্তরে বা অন্তরের ভিতরের দিকে। গ্রামের বা পতাগত নিয়মে বোঝা যাচ্ছে যে স্বামী যতই খারাপ হোক, মাসি পিসি গল্পে বজ্জাত হোক, হ্যাঁ, কুনে হোক, জামাই তো, ঠিক না? বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে দেখছো? হ্যাঁ, পতানুগত্য, যেটা হচ্ছে সমাজের নিয়ম। তার মানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। দেখো বরিশাল বোর্ড 2016 সালে আসছে, এটা আবার ঢাকা বোর্ডে 2023-এ মেরে দিচ্ছে, দেখছো? আচ্ছা, এই যে দেখো, এটা দ্বারা আবার কি বোঝাচ্ছে? বজ্জাত হোক, কুনে হোক, জামাই তো। মাসি পিসির গল্পে পিসির ওই উক্তির মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে সামাজিকতা আর কি দায়িত্ববোধ। মাসি পিসি গল্পের একজন গুন্ডা ব্যক্তি আছে, তারা গুন্ডা বলতো কোন ব্যক্তিকে? তারা কি ওসমানকে তারা কি বলতো? গুন্ডা বলতো, হ্যাঁ। দেখো কি বলছে, যোগু আর যোগু নেই এখানে। যোগুর চরিত্রের কি বোঝানো হয়েছে? যে চারিত্রিক পরিবর্তন হয়েছে, বুঝছো? যোগু আর আগের মতো যোগু নেই। মরতে মোরা মেয়েকে পাঠাবো না, মানে আমরা বেঁচে থাকতে মেয়েকে পাঠাবো না, এই কথা কে বলে? পিসি বলে। এই মাসি পিসি, এই আহলাদি, এই ব্যক্তি, এটা মূলত কি যোগুর স্ত্রী, ঠিক আছে। এই আহলাদিকে কেন যোগুর কাছে পাঠানো, মানে পাঠায় নাই? নির্যাতনের বই, প্রচুর নির্যাতন করতো। এবং এই গল্পের মধ্যে আমি বলি তোমাদেরকে, এই আহলাদি থেকে এই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি কথা বুঝছো, এই চরিত্রটা একটু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। আহলাদির দিকে চল চল চোখে তাকায় কি রহমান, কারণ রহমানের কি নির্যাতনে একজন মেয়ে মারা গেছে অলরেডি, কথা বুঝছো। মাসি পিসি গল্পে, মাসি পিসি গল্পের অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুর বাড়িতে মারা গেছে? রহমানের। এজন্যই মানে চল চল চোখে তাকিয়ে থাকতো এবং চোখে পানি পড়তো, এরকম বোঝাইছে। বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুর বাড়িতে মারা গেছে? এটা হচ্ছে অল্প কয়েকদিন, অল্প কয়েকদিন। মাসি পিসি গল্পে অল্প কয়েকদিন আগে কার মেয়েটা? এই যে বারবার একই কথা, ঠিক আছে, রহমানের মেয়েটা। কারণ কি জানো? শ্বশুর বাড়িতে না যাওয়ার জন্য দাপাদাপি দাপাদাপি করে কেঁদেছে। কে কেঁদেছে? রহমানের মেয়েটা, তাও জোর করে পাঠাইছিল, ঠিক আছে। তাও কি জোর করে পাঠাইছিল। আহলাদি ও বুরু রহমানের কন্যা, তারা দুইজনেই কি নির্যাতিত। তারা দুইজনেই কি নির্যাতিত, ঠিক আছে। মরবে তোমরা, ঠিক আছে। মরবে তোমরা মানে কি? ভয় দেখাইছে। মরবে তোমরা মানে কি? ভয় দেখাইছে। মাসি পিসি গল্পে কোন রোগে মহামারী? কলেরা রোগে। মাসি পিসি রোগে, মাসি পিসি গল্পে কোন রোগে মহামারী? কলেরা রোগের মধ্যে কি মহামারী অনেক। মাসি পিসি গল্পে এই আহ্লাদির বাবা কি রোগে মারা গিয়েছিল বলতো? কলেরা রোগে। এগুলো ইম্পর্টেন্ট, কারণ একটা গল্পের মধ্যে কি কি রোগ আছে, কি চরিত্র আছে, এগুলো জানতে হবে। কলেরায় আহ্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল বলতো? 3 জনকে হারিয়ে, মানে 3 জন মৃত্যুবরণ করছে। 3 জন সদস্য কোন রোগে মারা যায়? দেখো বারে বারে একই কথা, হ্যাঁ, কলেরা রোগে মারা যায়। আচ্ছা, মাসি পিসি গল্পে কোন পাখির কথা উল্লেখ আছে? শকুনের। মাসি পিসি গল্পে কোন পাখির কথা? শকুনের, ঠিক আছে। শকুন কিসের প্রতীক? দুঃখের প্রতীক, ঠিক আছে, বা দুঃসময়ের প্রতীক। কথা বুঝছো? এগুলো জানতে হবে। এই আহ্লাদের বাপ বা বাবা দুর্ভিক্ষের সময় মাসি পিসির কি চাটাই করছিল? ঠিক আছে, খাওয়া। কিসের জন্য খাওয়া ছাঁটাই করছিল? অভাবের তাড়নায়, অভাবে খুবই অভাব ছিল, ঠিক আছে। আহ্লাদি সবসময় দায়িত্ব মাসি পিসি কেন নিয়েছিল? কারণ কি এটা? কারণ হচ্ছে
পিতৃ মাতৃহীন মানে পিতাও নাই মাও নাই, ঠিক আছে, পিতাও নাই বাবাও নাই, এরকম বুঝাইছে। কি বলছে? রোগের কথা বললেই কলেরা, রোগের কথা বললেই কলেরা। একজন ব্যক্তি কখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসে, মানে দুর্ভিক্ষের সময় কখন কি, বিশেষ করে মানে যারা হচ্ছে দুর্বল তারা অভাবের তাড়নায় আসে, কথা বুঝছো? আচ্ছা যাই হোক, মাসি পিসি গল্পে জীবিকার তাগিদে কি ব্যবসা শুরু করেছি, কি ব্যবসার উল্লেখ আছে? শাকসবজি। আমি তোমাকে অল্প সময়ের মধ্যে, তুমি যে যে আধা ঘন্টা যে এমসিকিউ পড়তে, আমি তোমাকে মাত্র 5 মিনিটে এমসিকিউ শিখিয়ে দিব, ঠিক আছে? তারা শাকসবজি কি দিয়ে নিত? হ্যাঁ, সালতি দিয়ে। সালতি মানে কি? সালতি মানে হচ্ছে নৌকা। তারা নৌকা বেয়ে, হ্যাঁ, কি বাজারে বিক্রি করতেন? এই তরি তরকারি, ঠিক আছে, শাকসবজি, ফলমূল এগুলা। একটা বাগধারা আছে, উড়ে এসে জুড়ে বসা, এটা হচ্ছে অনধিকারের চর্চা। উড়ে এসে জুড়ে বসাকে বলা হয় কি? অনধিকারের চর্চা। নিজেকে তার ছেঁচড়া লাগতো, বুঝছো? এই ছেঁচড়া কথা তাকলিক কেডা আছেন? হুম, আহ্লাদি। এই যে দেখো কিছু উক্তি আসে মাঝে মধ্যে, হ্যাঁ, দুজনে মিলে কাজ করছে যেন একজনে করছে, এটা দ্বারা কি বুঝাইছে? বোঝাপড়া। মানে একজনে দুইজনে কাজ করতেছে, এখানে বোঝা যাচ্ছে যেমন একজনে করতেছে, এরকম দুইজনের কাছে একজনে করা। কিছু শব্দের অর্থ দেখি আমরা। সালতি শব্দের অর্থ কি? নৌকা, ঠিক আছে। সালতি কি কাঠের তৈরি? মূলত এটা তাল, তাল, তাল বা শাল, ঠিক আছে। কদম চাটা চুল বলতে কি বুঝাইছে? ছোট ছোট করে চুলগুলো কাটে না, এটাকে বলা হয় কদম চাটা চুল, ঠিক আছে। নৌকা চালানোর জন্য যে বাঁশ বা কুটা ব্যবহৃত তাকে বলা হয় কি? লগি, এটা তো সবাই জানো। সমর্থ শব্দের অর্থ কি? সমর্থ, ঠিক আছে। খুনসুটি শব্দের অর্থ হচ্ছে হাসি তামসা করা। খুনসুটি মানে কি? হাসি তামসা করা। আচ্ছা, পাশুটে শব্দের হচ্ছে ফ্যাকাশে, ফ্যাকাশে মানে দেখা, দেখতে ভালো দেখা যায় না এরকম। ব্যঞ্জন শব্দের অর্থ হচ্ছে তরি তরকারি বা রান্না করা তরকারি, কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো রসুই ছালা সব বলতে কি বুঝাইছে? রসুই ছালা এটা হচ্ছে রান্নাঘর। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, মাসি পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে কি? পূর্বাশা। এবং এইটা কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? পরিস্মৃতি, ঠিক আছে। সর্বশেষ, মাসি পিসি গল্পের উপজীব্য বিষয়টা কি? এটা হচ্ছে নারী জীবনের অস্তিত্বের সংগঠন, বা মানে যেটাকে বলা হয় কি জানো? সংকট, খুবই দুঃখ সময়, দুঃসময়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ। এটার লেখককে আখতারুজ্জামান ইলিয়াস। তার জন্মসাল থেকে পড়ে নিবা, কারণ আখতারুজ্জামান ইলিয়াসের দুইটা উপন্যাস আছে, এই দুইটা উপন্যাস আসতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে চিলেকুটার সেপা, আর একটা হচ্ছে কুয়াবনামা। কি কি? চিলেকুটার সেপা আর একটা কি? কুয়াবনামা। এই দুইটা মুখস্থ করে ফেলবা। কথা কি বুঝছো সবাই? আচ্ছা যাই হোক, এই গল্পের হাস্যকর বা প্রধান হচ্ছে চরিত্র যে নুরুল হুদা। নুরুল হুদাকে কলেজের কলেজ শিক্ষক, ঠিক না? নুরুল হুদার শালার নাম হচ্ছে মিন্টু। আর নুরুল হুদা মিলিটারির বইয়ে সবসময় দোয়া দুরুদ পড়তো যেখানে যাইতো, ঠিক আছে। তো যেখানে যাইতো দোয়া দুরুদ পড়তো। অল্প কয়েকদিনে সে মুখস্থ করে গেছে অনেক চূড়া, ঠিক আছে। অনেক চূড়া কি সে মুখস্থ হয়ে গেছে, যেখানে যাইতো শুধু মিলিটারির পর। এই যদি আমাকে ধরে ফেলে আমার। একদিন হঠাৎ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিকে হঠাৎ দরজা দিকে নক করছে তার বাসা। তার বাসা অনেকবার পাল্টাইছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে গেছে এই মিলিটারির বই। হঠাৎ তার দরজায় নক দিছে একজন ব্যক্তি এসে। সে তো বলছে এবার কাম হয়ে গেছে, আমাদের মনে হয় মিলিটারি আসছে পড়ছে, ঠিক আছে। পরে দেখে যে দরজা খোলার পর দেখে কলেজের কেরানি, পিয়ন, পিয়ন, ঠিক আছে, ইসহাক বলতেছে আপনাকে প্রিন্সিপালে ডাকছে। প্রিন্সিপালকে? অপরদিকে কলেজের প্রিন্সিপাল মিলিটারির সাথে অলরেডি যোগদান করে ফেলছে, সে রাজাকার। সে সে মিলিটারিদের সব সহায়তা করে, না হয় মিলিটারি তাকে মার দিবে, ঠিক না? এই কলেজে ওই দিন যাওয়ার পথে ইসাককে বলতেছে যে আপনি চলে যান, হ্যাঁ আমি আসবো। সো মিন্টুর তার শালার যে একটা রেইনকোট আছে এটা পরে গেছে। এটা পরে তো সে মানে আর মিন্টু কি জানো? মিন্টু হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, ঠিক আছে। মিন্টু হচ্ছে তোমার কি বলবো, যে মুক্তিযুদ্ধ করে এই রেইনকোটটা পরতো, হ্যাঁ, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন ওই রেইনকোটটা পরতো। ওই রেইনকোটটা পরে যখন নুরুল হুদা গেছে, তখন কি হয়েছে জানো? বাসে গিয়ে উঠছে। এই বাসেও সে মানে একদম চুপ চুপ তাকে, যদি মিলিটারি এসে পড়ে এরকম এরকম, ঠিক আছে। আর সে প্রকৃতপক্ষে মনে মনে কি মুক্তিযোদ্ধা কিন্তু, নুরুল হুদা। আর নুরুল হুদা মনে মনে এই কোণে বই হইতো, কারণ হচ্ছে যদি তাকে মিলিটারি অনেক কিছু জিগায়, উল্টাপাল্টা বললে যদি তাকে মানে মারধর করে এরকম। গল্পটা হয়েছে এরকম। তারপর বাসে যখন একজন মিলিটারি গিয়ে উঠে, তাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। আর এই রেইনকোট দেখে মিলিটারি বুঝে ফেলছে যে মিন্টু। এই রেইনকোট দেখে মিলিটারি বুঝে ফেলছে মিন্টু, সরাসরি চাবুক দিয়ে বাড়ি নিয়ে লইছে। তো চাবুক দিয়ে বাড়ানোর পর মিন্টু বলতেছে, হ্যাঁ, আমার রেইনকোটের উপরে যেন টপ টপ বৃষ্টি পড়তেছে, আর সে তো কান্না করতেছে, ঠিক আছে। এখান থেকে মূলত রেইনকোটটাকে স্মরণীয় হয়ে আছে। এই গল্পটা অনেকে আবার অন্য সিস্টেমে মনে রাখতে পারে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা মেন কাহিনীতে যাই।
এই যে দেখো, এই মুক্তিযুদ্ধ চলাকালে নুরুল হুদা কয়বার বাসা বদলেছে? 4 বার প্রায়। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোটটা কার? মিন্টুর। এই মিন্টুর কারণেই তো কি হয়েছে। আচ্ছা, রেইনকোট রেইনকোটের প্রকৃত মালিক কে? বলতো এই রেইনকোটের প্রকৃত মালিকটা কে? শ্যালক, শ্যালক। ঠিক আছে। নুরুল হুদার শালা হচ্ছে কি? মিন্টু। সব তো নর্মালি হয়ে আসছে। এই বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে? ব্যঙ্গ করছে। নুরুল হুদার পেশা কি ছিল? নুরুল হুদার পেশা কি গায়ক নাকি শিক্ষক? শিক্ষক ছিল। আর নুরুল হুদা কিসের শিক্ষক ছিল? সে কেমিস্ট্রি শিক্ষক ছিল। একদিন কলেজের পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, উক্তিটি দ্বারা কি বুঝাইছে? কারণ কি জানো? এই হঠাৎ বিপদ থেকে মুক্তির আনন্দ। হঠাৎ নুরুল হুদা কি বিপদ থেকে মুক্তি পাইছে, এই কারণে। কথা বুঝছো? আচ্ছা, রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার কোথায়? হ্যাঁ, এই যে দেখো, মাঠ পেরিয়ে বাম দিকে। আর এখানে কি বলছে? রেইনকোট গল্পে মিলিটারির ক্যাম্পটির আহ, অবস্থান কোথায় ছিল? প্রিন্সিপালের কোয়ার্টারে। চিন্তা করছো? কারণ প্রিন্সিপাল তো অলরেডি রাজাকারের সহকারী হয়ে গেছে। দিনরাত উর্দুতে কথা বলে ইসাক। ইসাক কি দিনরাত উর্দুতে কথা বলে? ইসাক একদম কি হয়ে গেছে? কারণ যদি উর্দুতে কথা না বলে, তখন মিলিটারি তাকে দিয়ে দিবে মার। ঠিক আছে। আচ্ছা, নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব, তলব মানে কি? কুজা। তলব করার কারণ কি? মুক্তিযোদ্ধাদের সহকারী ভেবে। এমনিতেই তো সে ভয়ে মরতেছে। আচ্ছা, কি করছে দেখো, রেইনকোট গল্পে। হ্যাঁ, গল্পে কি এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে ইসহাক। বাংলা বলা একদমই ছেড়ে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, কোন মাস থেকে? এপ্রিল। আচ্ছা, এরপরে দেখো, আব্দুস সাত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? জিওগ্রাফি বা ভূগোল। ঠিক আছে। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। হাঁপানির টান আছে। দেখো, প্রিন্সিপাল কি নাস্তিক, সে কি আলাপ করছে। হ্যাঁ, পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার আগে হটাতে হবে বা উঠিয়ে ধ্বংস করতে হবে। এটা কে বলছিল? প্রিন্সিপালের কথা। সব মিসক্রিয়েটরা খতম। ঠিক আছে। মিসক্রিয়েট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হ্যাঁ, মুক্তি ফৌজ। আর মিসক্রিয়াট দেখো, ছদ্মবেশে মিসক্রিয়ান্ট হলো কি? কুলিরা। কুলিশ ছদ্মবেশে কি আসছিল, মানে কুলিশে যে আসছিল মূলত। আর তাদেরকেই মূলত মিসক্রিয়েট, ছদ্মবেশী মিসক্রিয়েটরাই বলা হয় কি? মুক্তিযোদ্ধারা। মিলিটারিরা প্রবল, খুব জোরে, ঠিক আছে, 2টা ঘুষি দিয়েছিল। কেন? কারণ কি? চোখ রাঙানির জন্য চোখ রাঙাইছেন। স্বাভাবিক ভাষায় জেনারেল স্টেটমেন্ট মানে কি? সাধারণ বিবৃতি বা বর্ণনা। হ্যাঁ, মিসক্রিয়েন্ট মানে কি? মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা। হ্যাঁ, জেনারেল বা সাধারণ। মনসুন বলতে কাকে বোঝানো হয়েছে? বলা হচ্ছে বর্ষার ঋতুকে। রেইনকোট গল্পে অধিকাংশই বক্তব্য দিয়েছে। কে দিয়েছে? নুরুল হুদা। অধিকাংশই। রেইনকোট গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। ঠিক আছে। রেইনকোট গল্পের কতক কে? কতক হচ্ছে নুরুল হুদা। অধিকাংশ বক্তব্যই সে দিয়েছে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। রেইনকোট বর্তমানে বাংলাদেশের কি? চেতনা। রেইনকোট গল্পটি যে হয়েছে, এটা কোন অঞ্চলের কাহিনী? ঢাকা। আর রেইনকোট গল্পটি মূলত পটভূমি হচ্ছে কি? মহান মুক্তিযুদ্ধ। নুরুল হুদার জীবনে কি বারের ঘটনা আছে, উল্লেখ আছে এই রেইনকোটে? মঙ্গলবারে। ঠিক আছে, আমি একটু দেখি তোমরা এখন পারো কিনা। সব হুম ভেঙে দিল। এখানে বেচতে হবে না, এটা ভেঙে হবে। হ্যাঁ, এখানে উত্তর, এখানে প্রশ্নটা ভুল আছে। আরাম ভেঙে দিল না, সব লিখেছে। আচ্ছা, দিন রাত উর্দু কথা বলে কে? ইসহাক। দিন রাত উর্দু কথা বলে কিসের বইয়ে? মিলিটারির বইয়ে। নুরুল হুদাকে পাকিস্তানে হানাদার বাহিনী তলব করার কারণটা কি বলছিলাম? তাকে মুক্তিযোদ্ধাদের সহকারী ভেবে। ঠিক আছে। কোন মাস থেকে ইসহাক বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিল মাস থেকে। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। ঠিক আছে। পাকিস্তান বাঁচাতে হলে আপনি কি করেন? শহীদ মিনারগুলা হটাতে হবে। এই কথাটা কে বলছিল? নাস্তিক প্রিন্সিপাল। প্রিন্সিপালকে আমি দেখতে পারি না, কারণ সে হচ্ছে রাজাকার। ঠিক আছে। কোন ঋতুর শুরুতে বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদার শীত শীত ভাব? এটা হচ্ছে কি? শেষ হেমন্তের। রেইনকোট গল্পে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে। পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। আর স্কুল কলেজের শহীদ মিনার ভেঙে দিয়ে তার মধ্য দিয়ে আঘাত হয়েছে কি? বাঙালির চেতনা। ঠিক আছে।
রেইনকোট গল্পে পাকিস্তানকে মানে কি বলবো পাকিস্তানকে আশ্রয় দিয়েছে ডক্টর আফাজ আহমদ। রেইনকোট গল্পে নুরুল হুদাকে প্রিন্সিপালের কি দাবি করে এই যে মিসক্রেন্টরা বা পাকিস্তানের হানাদার বাহিনীরা, ঠিক আছে, সাবঅর্ডিনেট মানে সহকারী, ঠিক আছে। তো রেইনকোট গল্পের রেইনকোটের প্রকৃত মালিক কে? এটা হচ্ছে কি শ্যালক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো দিয়েছি জাস্ট এগুলো শেষ মুহূর্তে দেখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিংবদন্তির কথা বলছি। দেখো, কবির পূর্বপুরুষের পলিমাটির সৌরভ ছিল কোথায়? করতলে। করতলে মানে হাতের হাতের তলে, ঠিক না? এটা বুঝাচ্ছে। এখন আমি তোমাদেরকে বলি, এই কবিতা থেকে তোমরা হচ্ছে মানে পূর্বপুরুষের যে কথাগুলো আছে কবিতাটা যদি পড়ো তাহলেই তোমরা অটোমেটিক অনেকগুলো এমসিকিউ পারবা। ঠিক আছে, এখন টেকনিক দেই। এই করতলে থাকলে পলিমাটি, আর এই পলিমাটি থাকলে করতলে, কথা বুঝছো? আচ্ছা, এই ধরনের কোনো কথা থাকলে করতলে পলিমাটির সৌরভ যদি বলে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? তখন হচ্ছে কৃষি নির্ভর একটা সমাজ, তখন কৃষিই ছিল তাদের প্রধান কার্য। এই যে দেখো কি বলছে এখানে, করতলে পরিমাটির সৌরভ দ্বারা কি বুঝাইছে। এখন মৃত্তিকা মানে মাটি, দেখছো মৃত্তিকা মানে কি? মাটি। মৃত্তিকা মানে কি? মাটি। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কবির মা কিসের কথা বলতেন? কবির মা কথা বলতেন নদীর কথা বলতেন। কবির মার কথা কি বলতেন? নদীর কথা। এটা ভালো করে পড়তে হবে তোমাকে। আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কার সাথে যুদ্ধের কথা বলতেন? আমার ভাইয়ের সাথে যুদ্ধের কথা বলতেন। কার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল পূর্বপুরুষের? এটা মনে আছে তোমাদের? এমসিকিউ দেখলে তুমি আনসার করতে পারবে। এই যে দেখো, মুটি তোলে মানে কি যেন? করতলে। তার মানে করতলে কথা থাকলে হচ্ছে পতিত জমির আবাদের কথা বলতেন। কি কথা বুঝছো সবাই? অটোমেটিক পারবা। তিনি কবি ও কবিতার কথা বলতেন। এটা দ্বারা কি বুঝেছে? কবি ও কবিতা সৃজনশীলতার কথা বলতেন তিনি, হ্যাঁ। জিহবায় উচ্চারিত প্রতি শব্দই হচ্ছে কি? সত্য। মানে জিহবায় উচ্চারিত সত্য যে তোমার শব্দটা আছে, এটাই হচ্ছে কি? কবিতা। কবির পূর্বপুরুষেরা কবিতার প্রতি অনুরক্ত ছিলেন না কেন? মানে কি আগ্রহ ছিলেন না? কারণ কি? সৃষ্টিশীল ছিলেন বলে। তারা কি ছিল? সৃষ্টিশীল। তারা নতুন কিছু বানাইতো। কথা বুঝছো? কবিতাকে কবি কি বলে অভিহিত করেছে? এটা অনেক ইম্পর্টেন্ট। কর্ষিত জমির শস্য দানার মতো, মানে জমি থেকে ফসল যে উৎপাদন করে এটার মতো। জমি থেকে ফসল ফলিয়ে কর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কি কবিতা নাকি গান? কবিতা। এটা সহজ না? কর্ষিত জমির প্রতিটি শস্যদানায় কেন কবিতা হয়ে উঠল? কারণ হচ্ছে স্বপ্ন ও বাস্তবতার মিলনে। স্বপ্ন ও বাস্তবতার কি মিলনে। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় যে কবিতা শুনতে জানে না, হুম, সে কি শুনে? ঝড়ের আর্তনাদ। এই যে বলছিলাম যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, এটাই বাস্তব। আচ্ছা, যে কবিতা শুনতে জানে না বঞ্চিত হবে কোথায় থেকে? দিগন্তের পর থেকে, ঠিক না? আচ্ছা, কে দিগন্তের পর থেকে বঞ্চিত হবে? যে কবিতা শুনতে জানে না। এটা তো অটোমেটিক সহজ। যে আচ্ছা, সে আজন্ম কি থেকে যাবে? কৃতদাস না? আজন্ম কথা থাকলে কৃতদাস, আজন্ম কথা থাকলে কি? কৃতদাস। আচ্ছা, এরপরে দেখো, উচ্চারিত সত্যের মতো যদি কথা থাকে তাহলে কিসের সঙ্গে? স্বপ্নের সাথে তুলনা করছে। এরপর এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটি উজ্জ্বল জানালার কথা বলছে। এখানে উজ্জ্বল জানালা বলতে কিসের সাথে তুলনা করছে? একটা হচ্ছে মুক্তি জীবনের প্রত্যাশা। মুক্তি জীবনের উনুনের আগুনে আলোকিত, উনুন মানে চুলা, চুলার আগুনে আলোকিত চরণটি দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে কি বলতো? পরিশুদ্ধ জীবন। পরিশুদ্ধ জীবন। আমি কিংবদন্তির কথা বলছি। উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে কেন? কেন ব্যবহৃত হয়েছে এটা? এটা হচ্ছে কি বলতো? মুক্ত জীবনের প্রত্যাশায় জানতে বা জানাতে। মুক্ত জীবনের প্রত্যাশা জানাতে। তো প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকে কি রাখে? ভাসিয়ে রাখে নাকি? এটা উত্তর কি হবে? ভাসিয়ে রাখেন। এই কথা কে বলতো? কবি নাকি মা? মা বলতেন। যারা কবিতা পড়ছে অটোমেটিক পারবা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যদি মাছের সঙ্গে খেলার কথা বলছেন না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, কি পারতাছো না এগুলা? আচ্ছা, এরপরে বলছে আমি বিচলিত স্নেহের কথা বলছি। এখানে বিচলিত শব্দের অর্থ কি? বিচলিত শব্দের অর্থ কি? উদ্বিগ্ন, আগ্রহ, প্রবল আগ্রহ। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় বিচলিত স্নেহের বলতে কবি কি বুঝিয়েছেন? এটা হচ্ছে আপনজনের উৎকণ্ঠা। আপনজনের কি? উৎকণ্ঠা। সো আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতায় গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছে। আর পরের লাইন কোনটা হবে? যারা কবিতা না পারছে এটা কি পারবে? হ্যাঁ, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি জানি এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা, যে ভালোবাসা দিলে মা মরে যায়। এটা তারা কি বুঝাইছে? আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায়। ভালোবাসা দিলে মা মরে যায়, এটা তারা কি বুঝাইছে? যে দেশের জন্য সন্তানের রাখি মায়া ত্যাগ।
হুম। দেশের জন্য কি করছে? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ করছে একজন মায়ে। আমি কিংবদন্তির কথা বলছি, ভালোবাসা দিলে মা মরে যায়। কেন মরে যায়? কারণ দেখো কি বলছে, দেশ মাতৃকার প্রয়োজন বা প্রয়োজনে বা দরকারে, কথা বলছে। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে? যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ আসে কি? ভালোবেসে। যুদ্ধ আসে ভালোবেসে, এটা তারা কি বুঝাইছে? এটা যারা বুঝাইছে মানে যুদ্ধে আসে বলে দেশের প্রতি মমতা জন্মে। যুদ্ধ আছে বলে দেশের প্রতি কি মমতা জন্মে। আমি কিংবদন্তির কথা বলছি, কিসের সঙ্গে যুদ্ধের কথা বলছি? এই বলছিলাম বাইরের, বাইরের সাথে, ঠিক না? সন্তানের জন্য কে মরতে না পারে? কে মরতে না পারে? যে কবিতা শুনতে জানে না, সে মরতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, পূর্বপুরুষের পিঠের কথা থাকলে রক্ত জবা, পিঠের কথা থাকলে রক্ত জবা। কারণ তাদের পিঠে রক্ত জবার ক্ষত ছিল। মনে আছে তোমাদের? এটা মূলত কি? অত্যাচার করতো। এখানে কি বলছে দেখো, পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো কত ছিল। কারণ তিনি কি ছিল? কারণ তিনি হচ্ছে কি কৃতদাস ছিল। অন্যের কথাই চলতো, কারণ তিনি হচ্ছে কি কৃতদাস ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, যে কবিতায় শস্যের সম্বর কাকে সমৃদ্ধ করে? যে কর্ষণ করে, তার না? যে কি অনেক কিছু রোপণ করে, গাছগাছালি এরকম, যা যে চাষাবাদ করে, ঠিক না? আচ্ছা, এরপরে আমি তোমরা দেখো, যদি কোনো মানে আমি কিংবদন্তির কথা বলছি, যদি কোনো স্থানে উদ্দীপকে জননীর আশীর্বাদ পাও, তখনই দিয়ে দিবা গাবি। কারণ কি? আশীর্বাদ একমাত্র গাবি থেকে আসছে। এই কবিতায়, ঠিক না? আচ্ছা, এরপর এই যে দেখো, যে জননীর আশীর্বাদ, তাকে কি করে দীর্ঘায়ু করে? কি কিসের জন্য? গাভী পরিচর্যার জন্য। দেখছো, এই যে গাভীর পরিচর্যা হচ্ছে মূলত কি বুঝাইছে? এটা হচ্ছে দীর্ঘায়ু করে। দীর্ঘায়ু মানে দীর্ঘজীবী করে। ঠিক আছে, যে গাভীর পরিচর্যা করে তারপরের চরণ কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো, তার মানে গাভীতে থাকলে এরপরেরটা হচ্ছে আশীর্বাদ, জননীর আশীর্বাদ দীর্ঘায়ু করে বা দীর্ঘজীবী করে, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো, ইস্পাতের তরবারি সশস্ত্র, এগুলা কি? ইস্পাত থাকলে লোহা, লোহাকেই তো ইস্পাত মানে কি করে এগুলা আহ কামারে বা কামারে কি করে এটাকে পিটাই, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, আমি আর কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দিব। আর এখান থেকে আমি তিনটা অনুধাবন দিব, একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে? একদম শুরুতে, এটা হচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস, পূর্বের ইতিহাস ফুটে উঠেছে। কথা বুঝছো সবাই? হাজার হাজার বছর পূর্বের ইতিহাস। এরপরে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির বিশেষ দিক হলো এটি একটি কি মানে বর্ণনাধর্মী। এটা বর্ণনা করতেছে পূর্বপুরুষেরা কত নির্যাতিত ছিল। বাস, এরপরে তুমি যেটা পড়বা, বিচলিত স্নেহ বলতে কি বোঝানো হয়েছে? আপনজনের উৎকণ্ঠা। বিচলিত স্নেহ, একদম ভালো করে এটা পড়বা, বিচলিত স্নেহ। আচ্ছা, এটা দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ করতে হবে, না হয় মুক্তি হবে না। একদম কি কৃতদাসী থেকে যাবা। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার এই দিন পড়েন, এটা কোন ছন্দে রচিত? এটা হচ্ছে কি গদ্য ছন্দে রচিত। আর গদ্য ছন্দ মানে কি? প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দকে বলা হয় কি? গদ্য ছন্দ। কথা বুঝছো? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার মূল বক্তব্য কি? এটা হচ্ছে দেখো, এই যে বাঙালির ইতিহাস ঐতিহ্য, আগের কথা আর কি, ঠিক আছে? 18 বছর বয়স, এই কবিতাটা আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করছে? 1926 সালে। 1926 সালে কোন জেলায়? তিনি হচ্ছে গোপালগঞ্জ জেলায়। হ্যাঁ। আচ্ছা, তার জন্মটা, তার মৃত্যুটা দেখবা, এবং সে কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ লিখছে, এগুলো তোমাকে জানতে হবে। হুম। আচ্ছা, এই কাব্যগ্রন্থের মধ্যে দেখো, এই যে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? এটা হচ্ছে চারপত্র। এখন আমি যদি বলি যে সুকান্ত ভট্টাচার্য কি কি লিখছে, সো সুকান্ত ভট্টাচার্য ঘুম নেই, ঘুম নেই সুকান্তের, মানে ঘুম নেই সুকান্তের চারপত্র পেয়ে পূর্বাভাস অকালে মৃত্যুবরণ করছে। টেকনিকে মনে রাখতে পারবো না, এগুলো সবগুলো সুকান্তের রচিত। মানে সুকান্তের ঘুম নেই, কারণ চারপত্র পাইছে কিসের? আবহাওয়ার পূর্বাভাস, তারপর কি অকালে সে মৃত্যুবরণ করছে, বাস কাজ শেষ। আবার আছে যে হরতাল, দেখো, এই হরতাল কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। একটু একটু ভালো করে পড়, নটরডেমের কলেজে আসছে কিন্তু এটা, এজন্য অন্য অন্য বোর্ডে আসতে পারে। কথা বুঝছো? এরপর এটা তো জানবা, কারণ আমি বলছি মাত্র একদম মানে কম বয়সে মারা গেছে। এজন্য সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কে? সুকান্ত ভট্টাচার্য। এবং কত বছর বয়সে মারা গেছে? এটা হচ্ছে 21 বছরে। আবার 22 বছর দিলে হবে না, বুঝছো? 21 বছর 9 মাসে। সঠিক তথ্য হচ্ছে এটা। এবং কত সালে মারা গেছে তিনি? 1947-এ মারা গেছে, যখন দেশ বন্টন হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, তিনি কোন পত্রিকায় সম্পাদিত ছিলেন বা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে অকাল। হ্যাঁ, অকাল অথবা আকাল। এটা মনে রাখার টেকনিকটা আমি এই কারণে অকাল বলছি, কি জানো? যে সুকান্ত অকালে মারা গেছে।
অকালে মারা গেছে। অকাল থেকে মনে রাখবা যে আকাল। বাস, কবি পরিচিতি থেকে আর কিছু পড়ার দরকার নেই। এখন হচ্ছে কবিতা যারা দেখছো, এই কবিতা থেকে কিন্তু এমসিকিউ মেরে দেয়। 18 বছর বয়সে দুঃসাহরা মানে এই দুঃসাহসেরা উকি দেয় কেন? এটা হচ্ছে নতুন ভাবনা প্রেরণা যোগায় বলে। 18 বছর বয়সে অনেক কিছু নতুন মানে মনে মনে যোগায় আর কি। এই জন্যই কি করে দুঃসাহসেরা উকি দেয়। 18 বছর বয়সী তরুণেরা হুম পদাঘাতে কি ভাঙতে চায় তারা? কি বলছিলাম? পাথর বাঁধা। হ্যাঁ, পাথরের বাঁধা তারা কি ভাঙতে চায়। এখানে দেখো কি বলছে, 18 বছর বয়স। কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? তারা কোনো সময় কাঁদতে জানে না, তারা কোনো সময় কাঁদবে না। ঠিক আছে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে তারা। হুম বাষ্পের বেগে স্টিমারের মতো যারা চলে, এই অংশটুকু মানে এটা দ্বারা কি বুঝাইছে মূলত? এটা কি 18 বছর বয়স। দেখছো, আমি বলছি এই কবিতাটা খুবই সহজ, খুবই সহজ যদি তুমি ব্যাখ্যা সহকারে পড়তে পারো। ঠিক আছে, শপে এই যে দেখো, শপে আত্মা শপথ যেখানে পাইবা, এখানে কি যেন আত্মত্যাগময়ী। হ্যাঁ, আত্মত্যাগ মানে নিজেকে ত্যাগ করে দেওয়া, এটা বুঝাইছে। এই যে দেখো আমি কি বলছি, দেখছো 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি শপে দেয়? আত্ম বা আত্মাকে, নিজের আত্মাকে নিজেকে। ঠিক আছে, এই যে দেখো আত্মাকে কোথায় শপে দেই? এই যে শপথের কোলাহলে, মানে একটাই বিভিন্ন ভাবে আসছে। তাজা তাজা প্রাণী অসহ্য কি যন্ত্রণা না? তাহলে তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সের তাজা প্রাণীর কেমন যন্ত্রণা? অসহ্য যন্ত্রণা না? আর পথে প্রান্তরে তারা কি চুটায়? তুফান চুটাই দেয়, তুফান। একদম পথে প্রান্তরে তারা তুফান চুটাই। দেখো এগুলা কবিতা আমি তোমাদেরকে পড়াইছি, এবং এগুলা সরাসরি কিভাবে এমসিকিউ আসছে দেখছো তোমরা। আচ্ছা, 18 বছর বয়সী মানে ওইটাতে কি কয়? বেদনায় তর 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 কাঁপে কেন? কেন কাঁপে? অজস্র মানে এত এত অনেক ব্যর্থতার দীর্ঘশ্বাস, এজন্য তারা কি কাঁদে। হ্যাঁ, কাঁদেও প্লাস কি তারা কেঁপে ওঠে। কথা বুঝছে সবাই? 18 বছর বয়স কিসে বাঁচে মূলত? এটা হচ্ছে দুর্যোগে আর জ্বরে। তারা সবসময় দুর্যোগ আর জ্বরেই বাঁচে। আচ্ছা, বিপদের মুখে তারা অগ্রণী ভূমিকা পালন করে। বিপদের মুখে তারা কি অগ্রণী ভূমিকা পালন করে? বিপদের মুখে, বিপদের মুখে এ বয়স চরণের বাকি অংশ কি? অগ্রণী। দেখছো, একটার সাথে আরেকটা কিন্তু মিল আছে। আচ্ছা, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স কি কাপুরুষ নয়, সাহসিকতা আছে। আচ্ছা, এটা কতবার, এটা কত বছর বয়সে? 18। এটাও কোনো প্রশ্ন? কবিতার শেষের লাইন একদম, এদেশে এদেশের বুকে 18 আসুক নেমে। কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 বছর বয়স প্রত্যাশা করেছেন? এটা ইতিবাচক ভালো দিক। এটা কি ইতিবাচক ভালো দিক? এই কারণে সব মিলিয়ে কথা হচ্ছে, আমার কবিতার লেকচারটা যারা দেখছো অলরেডি, তারা কিন্তু এটা অটোমেটিক পারবা, কারণ কবিতা থেকে সরাসরি লাইন মেরে দিছে। এই যে দেখো 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? এটা হচ্ছে তারা অগ্রণী ভূমিকা পালন করে। এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসছে। ঠিক আছে, এভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে। দেখো, আমাদের তরুণেরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক, এ প্রত্যাশায় প্রতিফলন 18 বছর বয়স কবিতার কোন চরণটিতে ঘটেছে? এটা কি? এই যে দেখো শেষের লাইন, শেষের লাইন ধরে এটা বুঝেছি যে এদেশের বুকে 18 আসুক নেমে। আচ্ছা, এরপরে দেখো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এটি দ্বারা কি বুঝাইছে? এটা হচ্ছে কি ব্যর্থতার দীর্ঘশ্বাস। ব্যর্থতার কি দীর্ঘশ্বাস। নিচের কোন চরণে, মানে চরণ মানে হচ্ছে কবিতার লাইনে আর কি, 18 বছর বয়স কবিতার কবিতার কবির মতে ইতিবাচক। এই যে বলছিলাম কি ইতিবাচক মানে কি? এ বয়স জানে রক্তদানের পূর্ণ, তারা রক্তদান দিতে জানে। ঠিক আছে, এই যে দেখো আবার এটা আবারও আসছে, এ বয়স জানে রক্তদানের পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? শুভ যে বা সমাজের যে শুভ কল্যাণের কাজগুলো আছে, সুন্দর যে কাজগুলো আছে, এগুলাই বোঝানো হয়েছে। আবার দেখো এটা আবার রক্তদানের পূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? এই যে মুক্তির কল্যাণ, সংগ্রামী গান, কল্যাণের সংগ্রাম। কথা বুঝছো? এই এমসিকিউটা সবাই দেখে যাবা ভালো করে। এ বয়সে নেই ভয়, এখানে ভয়ের সমার্থক শব্দ কোনটা? শঙ্কা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো এমসিকিউ তোমাকে মানে দেখতেই হবে, এগুলো আমি পড়াচ্ছি। 18 বছর বয়স মানব জীবনের কোন পর্যায়ে? এটা হচ্ছে কি, অনেকে এটা অনেকবার আসছে কিন্তু, উত্তরণ। উত্তরণকালীন। এটা হচ্ছে মানে উত্তারছে, বাড়তাছে, এরকম বোঝাচ্ছে। কথা বুঝছো?
তো 18 বছর বয়সে কিসের প্রস্তুতি নিতে হয়? নিজের পায়ে দাঁড়ানোর। তখন থেকেই কবির মতে 18 বছর বয়স মানুষ কিসের ঝুঁকি নেয়? তারা কি স্বাধীনভাবে চলার একটা ঝুঁকি নেয়, স্বাধীনভাবে চলার। এই যে দেখো, সুন্দর সুবার কল্যাণ কথা থাকলে এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার। ঠিক আছে, এগুলো থাকলে এরপরে এইটা দেখবা তোমরা, 18 বছর বয়সে ইতিবাচক দিক হচ্ছে কোনটা? এ বয়স কি জানে? পদঙ্গলের সংখ্যাপূর্ণ। কথা বুঝছো সবাই? বাস। এরপরে দেখো, এই 18 এটা আর দেখার দরকার নেই, ঠিক আছে। তোমাকে সর্বশেষ যেটা পড়তে হবে, এই 18 বছর বয়স কবিতাটি প্রকাশিত হয়েছে কত সালে? 1948 সালে। এবং এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে চারপত্র থেকে নেওয়া হয়েছে। কথা বলছে। আর চারপত্র কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। চারপত্র কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছে? 1948 সালে। এটা পড়তে হবে যেটা। এরপরে এই 18 বছর বয়স কবিতায় কবি কিসের বৈশিষ্ট্য তুলে ধরছে? এটা হচ্ছে বয়স সন্ধিকালের মূলত। আর এই পরে মনে এই কবিতাটা ফুল সিলেবাসেও ছিল, সংক্ষিপ্ত সিলেবাসেও আছে। সো কবিতাটা লিখছে সুফিয়া কামাল। সো ব্যক্তি সম্পর্কে, এই লেখক সম্পর্কে তেমন কিছু পড়া দরকার নেই, জাস্ট জন্মসাল আর মৃত্যুসালটা আর তার পৈতৃক নেবার জাস্ট এটা পড়ে নেবা। ঠিক আছে। তার জন্ম হচ্ছে 1911 এবং জন্মগ্রহণ করছে হচ্ছে বরিশালে, আর পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। জাস্ট এই জিনিসগুলো জাস্ট একটু দেখে যাবা। যারা আমার কবিতার লেকচার দেখছো, এখন অটোমেটিক পারবা এগুলা। ঠিক আছে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, এই কথাটা বলছে কবি বক্তরা। এখানে মূলত দুইটা সংলাপ বলছে। কবি একজন ব্যক্তি হচ্ছে, একজন হচ্ছে ধরো এখানে কবি, আর এখানে হচ্ছে কবি বক্তরা। যারা মানে কবির অনেকগুলা কবিতা বলো, উপন্যাস বলো, এগুলো পড়ে। ঠিক আছে। তো কবি বক্তরা কবির সাথে জাস্ট গল্প করতেছে, মানে সংলাপ বলতেছে যে হ্যাঁ কবি, তো আপনি নীরব কেন? আর এই বছর ফাল্গুন মাস আসছে, আপনি এখনো কিছু লেখেন না কেন? জাস্ট এতটুকুই, এই মূলবার হচ্ছে এটাই। কথা বুঝছো? আর কবি এই জন্য বলতেছে না যে কবি এই মাসে কিছু লিখবে না কারণ তার স্বামী মারা গেছে, এটাই হচ্ছে মূল কবিতা। তো এই কবি কেন নীরব? এটা হচ্ছে শীতের আহ রিক্ততা। ঠিক আছে, রিক্ততা মানে শূন্য। ঠিক আছে, শীতের রিক্ততা বলতে পারছেন না বলে। ঠিক আছে, শীতের রিক্ততা যেখানে কথাই পাবা, এটা হচ্ছে নীরব কেন। বাস, একটাই টেকনিকে সেসব। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে দাঁড়ায়, আপনি কেন আহ মানে অনেক কিছু লেখছেন না, এটা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ, কেন বলতে কবির কেমন অবস্থা বোঝায়? কাব্য ও গান রচনায় সক্রিয় বা স্বয়ংক্রিয়, মানে অ্যাক্টিভ নাই। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এই জন্য এটা। ঠিক আছে। তো তাহারই পরিমণে কবিতায় কে কাকে প্রশ্ন করছে? এই যে দেখো, কবি এবং কবিভক্ত, মূল ভার্ব। এটি হচ্ছে মিল আলোচনা। আমি তোমাদেরকে বলি, ঢাকা বোর্ডে যতগুলা বোর্ড কোয়েশ্চেন আছে তোমরা পড়ে নিবা, অন্য অন্য বোর্ডে হুবহু কমন পড়বে। ঠিক আছে, একটু টেকনিক আমি বলে দিচ্ছি, যারা অন্য অন্য বোর্ডের আছে ঢাকা বোর্ডের বিগত সালের গুলো একটু দেখে যাবা, হুবহু কমন পড়বে। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কলি। কবি এরকম উক্তির কারণটা কি? উদাসীনতা। কবির বক্তরা কবি জিজ্ঞাসা করতেছে, ফাল্গুন মাস কি চলে আসছে? দক্ষিণ দিকে কি বাতাস আসতেছে? কবির কোনো খবরে নেই, উদাসীনতা হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, এটা হচ্ছে কোমল নেত্র, মানে কোমল মানে নেত্র মানে হচ্ছে চোখ, কোমল চোখে। হ্যাঁ, কোমল চোখে সে বলছিল, কবি বলছিল। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, আমি তোমাদেরকে একটু টেকনিকে বলি। কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, এইটা অনুধাবনে 100% ইম্পর্টেন্ট হবে। অনুধাবনে 2 নঙে এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। এটা কে বলছিল? কবি বলেছিল, ঠিক না? কবি কাকে বলছিল? কবি ভক্তদের বলছিল। এই যে দক্ষিণ দুয়ার গেছে কুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? কবির উদাসীনতা। মানে যত প্রশ্নবোধক টেকনিক বুঝাই, যত প্রশ্নবোধক পাইবা, কবি বক্তরা যখন প্রশ্ন করছে, কবি এই ধরনের কোনো কিছু পাইলেই উদাসীনতা বুঝাইছে। ঠিক আছে। এই যে দেখো, এখানে এটাও দক্ষিণ দুয়ার কিভাবে খুলে গেছে, এই যে মানে বসন্ত বাতাসে কুলে। ঠিক আছে। এই তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? বাতাবি লেবুর। ঠিক আছে, এটা ভালো করে পারবা। এগুলো কিন্তু আসে সবচেয়ে বেশি কোন মাসের উল্লেখ আছে, কোন বছরের উল্লেখ আছে। ঠিক আছে, এরকম কোন ফুল কোন ফল, এগুলো একটু ভালো করে পড়তে হবে। এই যে দেখো কি বলছে, তাহারই পরে মনে কবিতায় কি ফুটার কথা জানতে চেয়েছেন? এটা হচ্ছে কি আমের মুকুল, মানে যেটাকে বাংলা ভাষায় বল বলে, আমের বল। হে কবি কেন আজ আপনি এমন উন্মনা, মানে মন নাই কোনো দিকে? এই উক্তিটি কার? কবি ভক্ত। উক্তিগুলা পারবা না? আমি এখানে যেগুলা বলছি তোমাদেরকে, যারা লেকচার দেখছো অনেকগুলাই পারবা, কিন্তু আমার আমার কথার সাথে তোমরা অনেকগুলা মিল পাবা। কবি ভক্ত কাকে প্রশ্ন, কবি ভক্ত কবিকে প্রশ্ন করছেন কেন? কবি উন্মনা বলে, মানে কবি কি মন নাই এদিকে? কবি যে লিখবে অনেক কিছু, এটা কি মনেই নাই। তরি তার এসেছে কি, তাহার এই পরে মনে, তরি মানে কি?
ঠিক আছে, এটা হচ্ছে কিসের প্রতীক? তরি কিসের প্রতীক? বসন্তের। মানে বসন্ত কি নৌকা দিয়ে চলে আসছে, এটা কবি ভক্ত আহ কবি ভক্তদের বলছিল। ঠিক আছে, শুনি নাই রাখেনি সন্ধান, উক্তিটি কার? কার সন্ধান রাখছে না? বসন্তের কোনো সন্ধান রাখে নাই তিনি। বসন্ত বন্দনা থব কণ্ঠে শুনি এমোর মিনতি। মিনতি কাকে করছে? কবি ভক্ত। কবি, মানে কবি ভক্তরা কবিকে প্রশ্ন করছে, আপনি রাগ করিয়েন না, আপনি এবছর সবকিছু কি করেন? রচনা করেন, আমরা যাতে পড়তে পারি। ঠিক আছে, যেগুলা বুটে আসছে আমি এগুলা বারবার বলছি, তোমরা পড়তে হবে এগুলা। ঠিক আছে, তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? এই যে দেখো, প্রকৃতির অমোঘ নিয়মে। হুম? তাহার এই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুন, বা এটাকে বলা হয় কি, ফাল্গুনও বলা হয়, ফাগুনও বলা হয়। কথা বুঝছো সবাই? তাহার এই পরে মনে কবিতায় এই কবির কার প্রতি তীব্র বিমুখতা, উদাসীনতা, এটা হচ্ছে বসন্তের। এটা একটু ভালো করে পড়তে হবে তোমাদেরকে। কবি কার প্রতি এত অভিমুখতা? বসন্তের। দেখো, এটা ঢাকা বোর্ডে আসছে, 23-এ আসছে। এই যে আমি তোমাদেরকে বলি, ঢাকা বোর্ডে যারা আছো, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে যে আসে, চট্টগ্রাম 15-তে আসছে, এটা আবার 23-এ দিয়ে দিছে, দেখছো? তার মানে বোর্ড কোয়েশ্চেন গুলো পড়তে হবে তোমাকে। তাহারই পরে মনে কবিতায় শীতকে কোন ঋতুর বিপরীতে স্থাপন করা হয়েছে? বসন্ত। ঠিক আছে, তাহারই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বুঝাইছে? হুম? অবজ্ঞা। অবজ্ঞা মানে, অবজ্ঞা শব্দের অর্থ কি? অবজ্ঞা মানে ঘৃণা করা। ঠিক আছে, ডিসলাইক করা। কবি ভক্ত কবিকে কবি ভক্তরা কবিকে কি বরণ করতে বলেন? এই বসন্ত। ঠিক আছে, এটা তাকলে বসন্ত। দেখো এটা কি, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, কোমল চোখে তাকিয়ে বলছিল। ঠিক আছে, কে স্নিগ্ধ আঁকি তুলল? কবি। ঠিক আছে, দক্ষিণ দুয়ার গেছে কলি, দক্ষিণ দিকে দুয়ার কি গেছে কলি, চারণটিতে কি বোঝানো হয়েছে? উদাসীনতা। এই যে প্রশ্ন থাকলে উদাসীনতা, প্রশ্নবোধক থাকলেই উদাসীনতা। কথা বুঝছো সবাই? এই যে অনেক বড় কথা বলছে যে দক্ষিণ দুয়ার গেছি কুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, এগুলা থাকলে, প্রশ্ন থাকলেই কবির উদাসীনতা বাসকা শেষ। দেখো কি বলছে, নাই হলো, নাই হোক এবারে, এবারে না হয় আমি লিখলামই না, কি হয়েছে তাতে? এটা এই উক্তিটা দ্বারা কি অনুভূতি বুঝাইছে? দেখো, বসন্তের প্রতি উদাসীনতা। দেখছো, মানে কবি যতগুলা কথা বলছে, টেকনিকটা এবার শিখিয়ে দিই তোমাদেরকে। এই কবিতায় কবি যতগুলা কথা বলছে সব তুমি দিয়ে দেবা উদাসীনতা, মানে কবির উদাসীনতা পাবে। ঠিক আছে, তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছে? এই যে বসন্ত। তার মানে একটা ভাইরাল টেকনিক এটা, আমি তোমাদেরকে বলি, যে কবি যতগুলা কথা বলছে অভিমান করে বা উদাসীনতায়, আর কবি অভিমান করছে হচ্ছে বসন্তের সাথে, আর এই মাসটা হচ্ছে বসন্ত। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝছো? ওগো কবি, এখন এই যে ওগো কবি, এই কবিতাটা মানে এই লাইনটা কে বলতে পারে? কবি ভক্তরা। হুম? দেখো, রচিয়া লহনা আজও কি তুমি কোনো কিছু লিখো নাই? এখানে কবি ভক্তর কবির কাছে কি রচনার কথা বলা হয়েছে? বসন্ত বন্দনা। কথা কি বলছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যারা আমার লেকচার দেখছো, তাহারই পরিমাণে তারা সৃজনশীল বানিয়ে লিখতে পারবা, এটা 100% আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাহলে লেকচারটা যারা দেখছো ভালো করে, তারা অটোমেটিক এগুলো পারবা, কিন্তু বুঝবা। আর যারা মোটামুটি ভাবে পারো, তারাও কিন্তু এটা বুঝবা। আমি বলছি না যে এগুলা এমসিকিউ এর ভিতরে আসবে। আমি কি বলছি, যে তুমি আমার টেকনিকের ক্লাসটা দেখো সকল বিষয়ের। আমি এটা, এই যে এই কবিতার যে আমি টেকনিক গুলা দিচ্ছি, এটা দ্বারা তুমি হাজার হাজার এমসিকিউ কমন না পারলেও লিখতে পারবা। অন্তত পক্ষে বুঝবা, ভাষাটা বুঝবা, কবিতার ভাষা। কত কথা বুঝছো? ফুল কি ফুটেনি শাকে, ফুল কি বাগানে ফুটে না? এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে একমাত্র কবি বলতে পারে। তো সুফিয়া কামাল, দেখছো, কবি সুফিয়া কামাল এ এরকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। কি মিলতাছে নি? দেখছো, অথচ এগুলো বুট কুইশন। আগে কিভাবে পড়ছো, শেষ মুহূর্তে যে কি বলছে, জাস্ট আমার এই ভিডিওগুলো দেখে যাবা। আমি তোমাকে বলি, কুহিলি উত্তরি তোলে মাগের সন্ন্যাসী, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা দ্বারা কি বুঝাইছে? আত্মত্যাগী সন্ন্যাসীদের মতো মাঘের শীতের বিদায়। কথা বুঝছো? এটা একটু ভালো করে পড়তে হবে তোমাকে। পুষ্প শূন্য দিগন্তের পথে। পুষ্প শূন্য মানে কি? ফুল যেভাবে জোরে পড়ে যায়, ঠিক আছে, পুষ্প মানে ফুল, ঠিক আছে, শূন্য মানে একদম জিরো। এখানে বলছে কবির মন জুড়ে থাকা প্রিয়জনে হারানোর বেদনা। পুষ্প শূন্য কথা থাকলে কবির মনের প্রিয়জনে হারানোর বেদনা। তো কবি
শীতকে কিসের সাথে তুলনা করেছেন? মাঘের সন্ন্যাসী। আমি কি বলছি? এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মাঘের সন্ন্যাসী লাইনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো যেগুলো বলবো, তাহারই পরে মনে কবিতায় এই বর্ণনাকারী চরিত্র কোনটা? কবিভক্ত, যে বর্ণনা করছে, ঠিক আছে? কার আগমনে লেবুর ফুল ফোটে? এই যে বসন্ত, জাস্ট টেকনিক, ঠিক আছে? তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে, ঠিক আছে? আচ্ছা, অলক, অলক পাতার মানে অলক পাতার, অলক মানে কি দেখো তো? অলক্ষ, ঠিক আছে? পাতার শব্দের সমার্থক শব্দ কি? সমুদ্র, সমুদ্র। এই মাধবী শব্দ, এই মাধবী শব্দটা আসছে মূলত বাসন্তী লতা থেকে, ঠিক আছে? মাধবী শব্দটা আসছে বাসন্তী লতা থেকে। কোহিলী শব্দের অর্থ কি? কুয়াশা, কুয়াশাকে আমরা কোহিলী বলি। আর উত্তরী শব্দের অর্থ কি? চাদর, ঠিক আছে? উত্তরী শব্দের অর্থ কি? চাদর। এটা অনেকবার আসছে, এটা একটু ভালো করে দেখো। এই যে দেখো, কুহিলী উত্তরী, কুহিলী উত্তরী, এই অর্থটা দ্বারা কি বুঝাইছে? এই যে কুয়াশার চাদর, কুয়াশার চাদর। এই বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করিয়ে নেওয়া, বরণ করে। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই নিবে না বা লবে না? লবে না মানে কি? নিবে, নিবে বা নেবে, কথা বলছো? আর সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। আমি ওইটা অলরেডি আমি বলছি কবিতার ব্যাখ্যাতে, যে সমীর শব্দের অর্থ কি? বাতাস। এখান থেকে এখন যে এমসিকিউটা দেখবা এটা, তাহারই পরিমণে, আর এইটা দেখবা, তাহারই পরিমণে কবিতার প্রধান গুণ কোনটা? এই যে নাটকীয় আর সংলাপ কথা থাকলে এটাই, ঠিক আছে? তাহারই পরিমণে মানে একটা সংলাপ ভিত্তিক কবিতা, কারণ কবি বক্তার কবির সাথে জাস্ট কি করতেছে? কথাবার্তা বলতেছে, সংলাপ। তাহারই পরিমণে কবিতায় কবি কোন ঋতুর বন্দন করেছেন? কোন ঋতুর বন্দনা করেছেন বলতো? এই যে বসন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বসন্ত এই কথাটা প্রত্যেকটা এমসিকিউ তুমি দেখতেছো কিভাবে পাচ্ছ। আচ্ছা, তাহারই পরিমণে কবিতায় কি প্রাধান্য পেয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। মানে প্রকৃতি আর কি মানব মনে। প্রকৃতি হচ্ছে এই যে কবির হারানোর বেদনায়, এটা হচ্ছে মানব মন। আর প্রকৃতি সে অনেক কিছু লিখতেছে না, ঠিক আছে? প্রত্যেকটার সাথে তুলনা করতেছে, আমের বোয়াল, তারপর হচ্ছে লেবুর ফুল, এরকমের সাথে তুলনা করতেছে। একটা অধ্যায়ে মানে প্রতিটা টপিক্সতে এমসিকিউ সিকিউ অনেক থাকে, গাইড টেস্ট পেপারে অনেক কিছু থাকে, কিন্তু কোনগুলো পড়তে হবে এটা অনেকে জানে না। শেষ মুহূর্তে হতাশ হয় যে কোনগুলা পড়বে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি, এই রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ থাকে প্রত্যেক বছরই, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 1861, তার জন্ম, তারপরে যে মাসটাও একটু মনে রাখতে হবে, তারপর তার মৃত্যু 1941, বাস এই দুইটা পড়ছো। এরপরে তার সাহিত্য কর্মগুলো একটু পড়বা। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু কি বলা হয় যেন? ছোট গল্পের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়? আর প্রথম তার কাব্যগ্রন্থ হচ্ছে কি? বনফল, ঠিক আছে? আর নোবেল পাইছে কত সালে? আমি মাত্র কয়েকটা দিব এমসিকিউ, ঠিক আছে? 1913 সালে। আর 1910 সালে সে লিখছিল, ঠিক আছে, গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কার পাইছে। বাস কাজ শেষ, কথা বুঝছো? আর এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পাইছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এশিয়ার মধ্যে। এই যে দেখো কি বলছে, বাংলা সাহিত্যে ছোট গল্পের পথিকৃৎ কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ছোট গল্পের জনক, সেই সর্বপ্রথম ছোট গল্প লিখছিল। বাস, আর কিছু পড়ার দরকার নাই। আর রবীন্দ্রনাথ ঠাকুরের 12টা উপন্যাস আছে, জাস্ট এই 12টা উপন্যাস পড়লেই চলবে, আর কিছু পড়ার দরকার নেই রবীন্দ্রনাথ সম্পর্কে। তার মানে এখন তোমাকে সোনার তরী সম্পর্কে পড়তে হবে। আর এই সোনার তরী এমসিকিউ, মানে এই সোনার তরী কবিতাটা যারা দেখছে আমার, তারা অটোমেটিক ভাবে পারবে, বুট কুইশন পারবে। গণবর্ষা শব্দটি মানে কবিতার মূল শব্দ কি বোঝানো হয়েছে? এটা গণবর্ষা মানে তুমুল বর্ষা, মানে অনেক বর্ষা, যেটাকে মানে একদম ভারী বর্ষা, ঠিক আছে? এই যে দেখো, ঘনবর্ষা বলতে কি বোঝানো হয়েছে? মূলত গভীর সংকট, গভীর সংকট। বাস, কাজ শেষ। এগুলা বুট কুইশন, আমি তোমাকে টেকনিক্যালি পড়াই দিব। কবিতার লাইনটা কি আছে? এই যে গগনে গরজে মেঘ ঘনবর্ষা, এই গরজে শব্দের অর্থ কি? গগনে গরজে, গরজে মানে গর্জন করে, গর্জন মানে কি? হুঙ্কার করে, গর্জন করে, ঠিক আছে? এরকম করে। তো বর্ষা প্রকৃতির ফুটে উঠেছে নিচের কোন চরণে? বর্ষা, এই যে দেখো, যেখানে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এই যে বর্ষার কথা উল্লেখই আছে এখানে। বাস, কাজ শেষ। এখন দেখো, কুলে একা বসে আছি নাহি ভরসা, রবীন্দ্রনাথ ঠাকুর বলে, মানে কুলে একা বসে আসছিল, তার কোনো ভরসা নাই। এটা দ্বারা কি বুঝাচ্ছে? যে সে ইহকাল, 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 এখানে ইহকাল বুঝেছে আর কি পরকাল বুঝেছে, এরকম। তারপর কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কি বুঝাইছে? অনিশ্চয়তা, মানে নিশ্চিত নাই, মাঝে আসলে আসতেও পারে, না আসলে নাও আসতে পারে। এগুলো প্রত্যেকটা বুট কুইশন কিন্তু। ধান কাটা হলো সারা। তো এই চরণটির দ্বারা, মানে এই চরণটির মাধ্যমে কি ভাব প্রকাশ পেয়েছে? কর্মের পরিণতি। আমি এখন তোমাদেরকে বলি, এটা সাহিত্য কর্ম। ধান কাটা মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর ধান তো ঠিকই কাটছিল, আমি ব্যাখ্যা সহকারে বুঝবো, একটু সময় দেবো আমাকে। শেষ পজিশনে এগুলো দেখে যাও, বইয়ের 1000 টাইম শিখে পড়ে লাভ নেই, জাস্ট আমার লেকচারটা দেখে গেলেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক সম্পর্কে এভাবে তোমাদেরকে আমি লেকচার দিব, কোনো সমস্যা নেই।
সো ধান কাটা হলো সারা মানে কি সাহিত্যকর্ম, তার কর্মের পরিণতি, সে সারা জীবন কি লিখছে কি করছে এগুলা। ঠিক আছে। সোনার তরী কবিতাটিতে নিঃসঙ্গ কৃষক, কৃষক মানে কি, নিঃসঙ্গ কৃষক মানে কবিকে বুঝাইছে, কি আছে? ঠিক আছে, কবিকে বুঝাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝাইছে নিঃসঙ্গ মানে এই যে একা। ওই পারে যারা কবিতাটা আমার দেখছো পেইড ক্লাসে যারা আছো, যারা কবিতা দেখছো বুঝো কিভাবে একে একে বুঝাইছে আমি। আর যারা দেখো নাই চাইলে শেষ মুহূর্ত পজিশনে ভর্তি হতে পারো। জাস্ট একদিনে পাশ করার টেকনিক সকল সাবজেক্টে। তো এখন আমি তোমাদেরকে বলি, এই যে রবীন্দ্রনাথ এখানে বসে আছে আর মাঝি এদিকে যাইতেছে, রবীন্দ্রনাথ ডাকে মাঝি শুনেও না, এরকম আমি একে একে বুঝেছি না? আচ্ছা, সোনার তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন? এই যে দেখো, অনিশ্চিত যেখানে কথা পাইবা, মানে অনিশ্চিত পরিণতির কথা এটা, অনিশ্চিত। কৃষক বসে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে, মাঝিকে ডাকতেছে, সে আসলে আসতেও পারে নাও আসতে পারে, এটা বুঝাইছে। আচ্ছা, সোনার তরী কবিতার বাড়া বাড়া শব্দের মানে একগুচ্ছ এটা কি বোঝানো হয়েছে? বাড়া বাড়া মানে কি? বিপুলতা, মানে প্রচুর বেশি, অনেক বেশি। বাড়া বাড়া মানে কি? এই যে খাদি দিয়ে ধান বড়া বড়া থাকে এটা। কথা হচ্ছে স্যার আপনি এমসিকিউ কতগুলো পড়াবেন? আমার একটা এমসিকিউ তোমার 1000টা এমসিকিউ এর কাজে দিবে, কারণ আমি এরকম ভাবে ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি। তো এখানে যদি 10টা পড়াই ভাববা কি কমপক্ষে বা 10,000-এর কাজে দিবে। ঠিক আছে, কারণ আমি এখানে ব্যাখ্যা সহকারে বুঝাচ্ছি। সো দেখো আমরা এটা দেখি, কৃষকের ধান কাটার সময় কি এলো? বর্ষা এসলো, পারবা না এটা? তো কবিতায় কৃষকের কর্মস্থল কেমন? ছোট ক্ষেত, এই যে একখানি ছোট ক্ষেত, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে কেলা। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? এই যে দেখো, মানুষের জীবন পরিধি, মানে মানুষের জীবন একদম অল্প অল্প সময় তারা বাঁচে, এটা বুঝাইছে। চারিদিকে বাঁকা জল করিছে কেলা, তোমাদেরকে কি বুঝাইছিলাম যে বাঁকা জল কোথায় কেলা করছে? তার মানে কি ক্ষেতের চারদিকে, চারদিকে কত থাকলেই। আচ্ছা, তারপর দেখো, এই ধরনের এমসিকিউ গুলা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, বাঁকা জল খেলার, বাঁকা জল যে খেলা করার মধ্য দিয়ে এই নদীর জলের কোন দিক উন্মোচিত হয়েছে? উদ্দামতা। ঠিক আছে, এই ধরনের এমসিকিউ গুলা অনেক আসে কিন্তু। ঠিক আছে, মানে এটা দ্বারা কি বুঝাইছে, এটা কি প্রকাশ পেয়েছে, এরকম। ঠিক আছে, তাহলে এটা পড়ার দরকার নেই, অনেকগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট না। আমি তোমাকে চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সিকিউ মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া, অর্থাৎ তুমি যাতে অল্প সময়ের মধ্যে প্রিপারেশন হয়ে যায় তোমার শেষ মুহূর্ত পজিশনের কথা, বুঝছো সবাই? আচ্ছা, এই যে এটা দেখো, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে? প্রভাত মানে একদম ভোর, প্রভাত মানে কি একদম ভোর। ঠিক আছে, সোনার তরী কবিতায় এই যে দেখো, নৌকার মাঝি কিভাবে চলে যায়? বরাপালে। ঠিক আছে, সোনার তরী কবিতায় কে বরাপালে চলে যায়? কে চলে যায়? মাঝি না? মাঝি চলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বা কৃষকের দিকে তাকাই না। অনেকগুলা কিন্তু আমি স্কিপ করব, কারণ ওইগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, কবির বর্ণনায় নিরুপায় ঢেউগুলো কি করে ভাঙে দুদার, মানে আছে, ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও। এখানে তুমি কি মানে মাঝিকে বুঝাইছে। দেখছো, এটা অনেকবার আসছে কিন্তু। ঠিক আছে, ওগো তুমি কোথায় যাও, কোন বিদেশে যাও, এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? অপরিচিত স্থানে, অপরিচিত স্থানে। ঠিক আছে, এই লাইনগুলো অনেকে বুঝে না। বারেক বিরাও তরি কুলেতে এসে, মানে একবার বিরাও, মানে তোমার নৌকাটা নিয়ে একবার পারে আসো। হ্যাঁ, এই পঙ্গটিতে কি বুঝিত হয়েছে, মানে কি প্রকাশিত হয়েছে? অনুনয়, অনুনয় মানে অনুরোধ করা। বারেক বিরাও, কবি বলছিল। ঠিক আছে, যে কৃষক বলতেছে যে মাঝি তুমি একবার বিরাও আমার কুলেতে এসে। ঠিক আছে, তার মানে কি অনুরোধ করছে না, অনুনয়। কথা বুঝছে সবাই? মাঝিকে কোথায় তরি, এই যে বেড়ানোর কথা বলা হয়েছে, মানে বেড়াইতো আর কি। বারেক বিরাও না, বেড়ানোর কথা বুঝেছে। সো কোথায়? এই যে নদীর কূলে, নদীর কূলে। এই যে সোনার তরী ধান কাটা অনেক কিছু পড়লা, সোনার তরী কবিতায় সোনার দান আসলে জিনিসটা কি? সৃষ্টিকর্ম বা সাহিত্যকর্ম। এই সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন? সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে, অবিনশ্বর মানে ধ্বংস হবে না। এবার আমি তোমাদেরকে বলি, যারা আমার কোর্সে ভর্তি আছো, যারা আমার এই লেকচারটা দেখছো সোনার তরী, এই ধরনের ছোট ছোট এমসিকিউ পড়াইতে হবে না, তুমি অটোমেটিক পারবা। এই যে দেখো, সোনার তরী কবিতায় কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছে? এই যে নিজেকে বুঝিয়েছে, এই ধরনের অটোমেটিক পারবা, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এখন আমারে লহ করুণ করে বা করুণা করে, মানে এখন আমাকে দয়া করে লও, আমারে বলতে কাকে বোঝানো হয়েছে? কৃষককে, দেখছো, বা রবীন্দ্রনাথ ঠাকুরকে। আচ্ছা, এরপরে দেখো, সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে? এটা পড়তে হবে, এটা পড়তে হবে 100% বলে, শ্রাবণ মাসের উল্লেখ আছে। ঠিক আছে, এই যে শ্রাবণ ও গগন মিলে, এরকম আছে না একটা? যারা কবিতা পারে বাকিগুলো পড়তে হবে না, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে দিচ্ছি, যেগুলো আসতে 100% কমন পড়তে পারে। প্রত্যেকটা গদ্য বলো পদ্য বলো, পাঠ শেষে শব্দের অর্থ থাকে, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকে। 100% এমসিকিউ কমন পড়তে পারে একটু, হ্যাঁ। এই যে দেখো, ভালো করে দেখো, সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত এই যে জলরাশি কিসের প্রতীক?
মূলত এটা কাল স্রোত, মানে এই স্রোতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, ঠিক না? এটাকে বলা হয়েছে কাল স্রোত। কথা বুঝছো? এই যে তরু ছায়া অর্থ কি? গাছের ছায়া। তরু ছায়া অর্থ কি? গাছের ছায়া। সোনার তরী কবিতায় করপরশা বলতে কি বুঝাইছে? দাঁড়ালো বর্ষার মতো। এটা কি শব্দের অর্থ থেকে আসছে না? এখান থেকে কিন্তু এমসিকিউ থাকতে পারে, বারবার বলছি, ঠিক আছে? কুর দ্বারা কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা মূলত কুরের মতো দাঁড়ালো স্রোত। গর্জে যে শব্দটি আছে, এটা রূপান্তরিত রূপ কোনটা? গরজ। মাঝি বলতেছে ঠাই নাই ঠাই নাই, ঠিক আছে? এই যে দেখো তরে ভিতরে অর্থ কি? স্তরে স্তরে বা সাজিয়ে গুছিয়ে। ঠাই নাই ঠাই নাই, চুটোতে, মানে চুটো সে তরি, আমার নৌকাটা হচ্ছে একদম ছোট। আমার মানে ঠাই মানে কি? স্থান নাই বা জায়গা নাই, দেখছো? ঠিক আছে? এই যে ঠাই থাকলে স্থান, ঠিক আছে? আচ্ছা, এই বর্ষা শব্দের রূপান্তরিত শব্দ, বর্ষা, জাস্ট র্যাপটা হবে না। কথা বুঝছে সবাই? সোনার তরী কবিতায় নৌকা কিসের প্রতীক? মহাকালের। মহাকালের কি প্রতীক? মহাকালের প্রতীক। এই যে দেখছো অনেক এই বোর্ডে আসছে, কিন্তু শব্দের অর্থ থেকে আসছে এগুলা, চিন্তা করছো? আচ্ছা, সোনার তরী কবিতায় মহাকালের কিসের প্রতীক? এই যে মাঝি, মাঝি দ্বারা বুঝাইতেছে কি মহাকালের প্রতীক কোনটা? মাঝি, ঠিক আছে? সোনার তরী কবিতায় সোনার দান কিসের প্রতীক? সোনার দান সৃষ্টিকর্ম, সোনার দান মানে সৃষ্টিকর্ম, ঠিক আছে? সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বুঝাইছে? মহাকাল। বাঁকা জল মানে কি? মহাকাল, বাস। এই যে বাঁকা জল মূলত কিসের প্রতীক? কালস্রোত। পরপারে দেখি আঁকা তরু ছায়া, মানে এই যে ওই পারে আমি দেখতেছি তরু ছায়া, সবুজ গাছপালা বৃক্ষ। মসীমাকা, এই মসীমাকা দ্বারা কি বুঝাইছে? মসীমাকা মানে কি? অস্পষ্ট মহাকাল, অস্পষ্ট, স্পষ্ট নাই। সোনার তরী কিসের প্রতীক? সর্বশেষ, এটা হচ্ছে জীবনের প্রতীক। বলছিলাম তোমরা অনেক এমসিকিউ করবা যে সোনার তরী কবিতায় আমি শব্দটির প্রতীকী অর্থ কি? নিজে বা কবি নিজেই। হ্যাঁ, এই এমসিকিউটা পড়তে সবার জন্য জরুরি, সবার জন্য জরুরি। সোনার তরী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা পড়তে হবে, সোনার তরী থেকেই নেওয়া হয়েছে।